আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিগ ব্যাং এক্সাম কেয়ার কর্তৃক আয়োজিত এইচএসসি মডেল টেস্ট 2024 সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে বাংলা দ্বিতীয় পত্র সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মামুন মিয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষায় এর মধ্যে ব্যাকরণ অংশ এবং নির্মিতি অংশ দুইটা আছে। আমরা প্রথমে ব্যাকরণ অংশটা ধারাবাহিকভাবে সলভ করব, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে বাংলা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, ঠিক আছে? বাংলা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখার কথা বলা হয়েছে। এটা একটা অথবা আছে, তোমরা চাইলে অথবা উত্তর করতে পারো। অথবা বলা হয়েছে যে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো, ঠিক আছে? যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ অথবা শুদ্ধ উচ্চারণ অথবা উচ্চারণের নিয়ম, এই দুইটা থেকে তুমি যে কোনো একটা উত্তর করবে, ঠিক আছে? তো আমরা দুইটাই দেখব। প্রথমে আমরা উচ্চারণের 5টা নিয়ম দেখব, ঠিক আছে? ওকে। তো প্রথম নিয়মটা হচ্ছে যে শব্দের অন্তে এ সংবৃত অর্থাৎ অবিকৃত এ হয়। অর্থাৎ শব্দের অন্তে, শব্দের মধ্যে যদি এ সংবৃত অর্থাৎ অবিকৃত এ যদি হয়, অবিকৃতভাবে এ হয়, ঠিক আছে? যেমন পথ এ, ঘাট এ ইত্যাদি। যেমন দেখো এই যে পথে বানানের মধ্যে এখানে এ হয়েছে, ঠিক আছে? সংবৃত উচ্চারণে ঘাটের মধ্যেও কি হয়েছে? এ হয়েছে। তাই আমরা প্রথম নিয়মটা আমাদের শব্দের অন্তে এ সংবৃত অর্থাৎ অবিকৃত এ হয়। 1 নম্বর নিয়ম শেষ। পরবর্তীতে বলছে দ্বিতীয় নিয়মটা দেখো, একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়। একাক্ষর সর্বনাম বুঝো, যে এক অক্ষর দ্বারা যে সর্বনামটা গঠিত হয় সেই সর্বনামে পদের এ সংবৃত হয়। এ কি হয়? সংবৃত। যেমন কে, সে, হয়। কে, সে হয় না, এ, কে, আসে, দুইটা কি একাক্ষর সর্বনাম। একাক্ষর সর্বনামে কি হয়? এ হয়, ঠিক আছে? আচ্ছা, তো 3 নম্বর নিয়মটা দেখি। 3 নম্বর নিয়মে বলা হয়েছে যে ইকার বা উকার পরে থাকলে এ সংবৃত হয়। অর্থাৎ হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার পরে থাকলে কি হয়? এ ধ্বনি সংবৃত হয়, এ ধ্বনি সংবৃত হয়। যেমন কি দেখি, পর রেণু ইত্যাদি। এরকম শব্দে এই যে হ্রস্ব ইকার, এই যে হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার, এই দুই ধরনের এগুলো পরে থাকলে তো হ্রস্ব ইকারটা পরে আছে, এখানে হ্রস্ব উকারটা কি পরে আছে, পরে থাকলে আমরা কি বলি? এ ধ্বনিটা সংবৃত হয়, ঠিক আছে? এইটা আমার 3টা নিয়ম চলে গেল। আচ্ছা, পরবর্তী নিয়ম বলছে 4 নম্বরে যে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনির বিকৃত উচ্চারণ অর্থাৎ এ হয়, ঠিক আছে? অর্থাৎ 2 অক্ষর বিশিষ্ট যদি সর্বনাম হয়, আমরা প্রথমে দেখলাম যে এখানে 1 অক্ষর বিশিষ্ট সর্বনাম। এখন বলা হয়েছে যে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম হলে কি হয়? এ ধ্বনি উচ্চারণটা এর বিকৃত হয়। বিকৃত মানে কি এটা উচ্চারণটা অন্যরকম হয়ে যায়। কিরকম হয়ে যায়? এ হতো হয়ে যায়, ঠিক আছে? যেমন কি এত, এতকে আমরা কি বলি? এতো, ঠিক আছে? কেন, কেন, ঠিক আছে? কেন, কেন, এই ধরনের কেন, কেন, এত, এত, ঠিক আছে? এই 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনি কি হয়? বিকৃত উচ্চারণ হয়, ঠিক আছে? ওকে। পরবর্তী 5 নম্বর নিয়ে আমরা দেখি, বলছে খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়। অর্থাৎ খাঁটি বাংলা যে শব্দগুলো আছে, ওই খাঁটি বাংলা শব্দের এ ধ্বনির উচ্চারণে এ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়, ঠিক আছে? বিকৃত উচ্চারণ কিরকম? বিকৃত উচ্চারণ মানে আমরা এ ধ্বনিটা কিরকম হয়ে যাবে? এ ধ্বনিটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? এ ধ্বনিটা এ হয়ে যাবে। উদাহরণটা কি ক্যামটা, 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 তেলাপোকা, তেলাপোকা, ঠিক আছে? এই যে এই ধরনের এখানে দেখো এই যে এই এ ধ্বনিটা কি হয়ে গেছে? এ ধ্বনিটা এই যে এই এ হয়ে গেছে, ঠিক আছে? কারণ এটা বিকৃত উচ্চারণ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো তোমরা এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম। এখন কি আমরা শুদ্ধ 5টা বানান দেখবো, ঠিক আছে? শুদ্ধ বানান দেখবো 5টা। আচ্ছা, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছিল যে অতীত শব্দের শুদ্ধ বানান শ্রম, স্বাগত, আবৃত্তি, উদ্যোগ, দীনবন্ধু এবং বিজ্ঞান, ঐশ্বর্যবান। এই 5টা শব্দের আমাদের কি করতে হবে? শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। দেখো অতীত শব্দের এই অ ধ্বনিটা ও হয়ে যায়। যেমন অতীত শব্দটা হবে এরকম, অতীত, ঠিক আছে? এইখানে এই অধ্বনি অ অধ্বনি হয়ে যায়, ঠিক আছে? এভাবে আমাদের কি হয়? অতীত শব্দ আর এই দীর্ঘ উকার কি হয়ে যায়? হ্রস্ব উকার বা হ্রস্বকার হয়ে যায়, ঠিক আছে? দীর্ঘটা হ্রস্ব হয়ে যায়। আচ্ছা, আর শ্রম শব্দের বানানে কি হয়? শ্রম শব্দের শুদ্ধ বানান কি শ্রম, শ্রম শব্দের শুদ্ধ বানান শ্রম, ঠিক আছে? আচ্ছা,
পরবর্তীতে হচ্ছে স্বাগত। স্বাগত শব্দে বানানো হচ্ছে কি স্বাগত, এই দন্তা সটা কি হয়ে যাবে তালবাস্য হয়ে যাবে, তালবাস্য পরে নিচে এই যুক্ত বড় যে আছে এই বড় হবে না, ঠিক আছে, স্বাগত এরকম। পরে হচ্ছে কি আবৃত্তি। আবৃত্তিটা হচ্ছে এই তটা আমাকে ভেঙে ভেঙে লাগতে হবে, আবৃত্তি এরকম করে আর কি, আবৃত্তি আবৃত্তি, ঠিক আছে, আবৃত্তি এরকম হবে, ঠিক আছে। পরে হচ্ছে কি উদ্যোগ বানানটা আমাকে শুদ্ধ করে লিখতে হবে, ঠিক আছে, উদ্যোগ বানান। তো উদ্যোগ বানান কি আছে, উদ্যোগ, এখানে জফলা আছে, জফলাটা কি হবে, জফলাটা আমাকে বাদ দিয়ে এই দোয়াটাকে দুইবার উচ্চারণ করা লাগবে, ঠিক আছে। তাহলে উদ পরে আবার দুগ, এই যে উদ পরে দুগ, উদ্যোগ, ঠিক আছে। ওকে, পরে হচ্ছে দীনবন্ধু। দীনবন্ধু শব্দের এই দীর্ঘটা কি হয়ে যাবে, হ্রস্ব হয়ে যাবে, দীর্ঘটা হ্রস্ব হয়ে যাবে। তো দীন পরে এই অকারটা ওকার হয়ে যাবে, যে এই অকার কি হয়ে যায়, অকারটা ওকার হয়ে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে দিনু বন্ধু, এই যে আবার বর মধ্যে যে অকার আছে এই এই অকারটাও কি হয়ে যাবে, অকার হয়ে যাবে। পরে বন্ধু, এই যে যুক্ত বর্ণটা আমার কি করতে হবে, ভেঙে ভেঙে উচ্চারণ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে বিজ্ঞান। দেখো বিজ্ঞান শব্দের উচ্চারণটা হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান। তাহলে হচ্ছে ব ঋষিকার হবে বা ব রস্বকার হবে, এবং গ যুগ, এখানে যে গ গ দুইবার হবে এবং উপরে কি চন্দ্রবিন্দুটা হয়ে যাবে, এবং এখানে একটা জ ফলা হবে, ঠিক আছে। এই হচ্ছে বিজ্ঞান। আর ঐশ্বর্য বানানো হচ্ছে এই ওইটা, ওইটা এরকম ওই হয়ে যাবে, ঠিক আছে, ওই, এই যে এরকম ওই হয়ে যাবে, ওই পরে হচ্ছে সৌর্যবান। তালেবাসটাকে আমরা ভেঙে ভেঙে লাগবো, আর এর নিচে যে ব আছে যুক্ত এটা বাদ যাবে। এই বর জন্য কি তালেবাসটাকে দুইবার উচ্চারণ করতে হবে, ওই সৌর পরে হচ্ছে জো, ঐশ্বর্য র ফলার জন্য পরে ঐশ্বর্য পরে বান, ঠিক আছে। এই হচ্ছে শুদ্ধ বানান। আমরা আশা করি তোমরা শুদ্ধ বানান উচ্চারণগুলো বেশি লেখার চেষ্টা করতে পারো, কারণ এগুলো তো তোমার সময় কম লাগবে, ঠিক আছে। কারণ এখানে তোমার এই যে কোনো 8টা বানান থেকে তোমাকে 5টা শুদ্ধ বানান লিখলেই হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এবার হচ্ছে শুদ্ধ উচ্চারণ দেখলাম, এবার আমরা শুদ্ধ বানান দেখব, ঠিক আছে। আচ্ছা, তো বানানের মধ্যে আমাদের বলা হয়েছে প্রথম প্রশ্নে যে নত্যবিধান কি, নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, ঠিক আছে। আমাদেরকে প্রশ্ন করেছে নত্যবিধান কি, নত্যবিধানের সংজ্ঞা দেওয়া লাগবে এবং নত্যবিধানের 5টা নিয়ম উদাহরণ সহ লেখা লাগবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি। প্রথমে বলবো যে নত্যবিধান কি, যে রীতি অনুসরণ করে বাংলা ভাষার ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য হয় তাকে নত্যবিধান বলে। আমরা জানি নত্যবিধান মানে হচ্ছে কি মূর্ধন্যর ব্যবহার, ঠিক আছে। তো নত্যবিধান হচ্ছে কি যে রীতি অনুসরণ করে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য হয় তাকেই নত্যবিধান বলে, ঠিক আছে। আচ্ছা, আমরা নত্যবিধানের সরাসরি 5টা উদাহরণ 5টা নিয়ম দেখে ফেলবো। প্রথম নিয়ম বলছে তৎসম শব্দের বানানে রি র স, তৎসম শব্দের বানানে কি হয়, রি র স এর পরে মূর্ধন্য হয়, ঠিক আছে। তৎসম শব্দের বানানের মধ্যে রি র স এর পর মূর্ধন্য হয়। উদাহরণ দেখতে পারি, চরণ, এই যে দেখো এই র এর পরে মূর্ধন্য হয়েছে, মরণ একই, এই যে রির পরে মূর্ধন্য, ঠিক আছে, এই যে রির পরে মূর্ধন্য, পরে হচ্ছে কি রি র, এটা হচ্ছে তোমার তৎসম শব্দে বানানো রি র স এর পরে মূর্ধন্য বসে, যে এখানে র, এই যে র্যাফ র্যাফ এ র এর পরে মূর্ধন্য বসছে, ঠিক আছে। খুব সহজ নিয়ম, তৎসম শব্দের বানানে রি র স এর পরে মূর্ধন্য হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী নিয়মটা দেখি। পরবর্তীতে 2 নম্বর নিয়মে বলা হয়েছে যে যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য হয়। অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণ কোনগুলো ছিল, ট ঠ ড ঢ মূর্ধন্য। এই ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে, যেমন দেখো বন্টন, এই যে এখানে যুক্ত বর্ণ যে ট যুক্ত, ঠিক আছে, ট হচ্ছে কি ট বর্গীয় শব্দ, ট বর্গীয় যুক্ত ব্যঞ্জনের ট বর্গের পূর্বে মূর্ধন্য বসে, তাহলে এই ট এর পূর্বে কি বসছে, মূর্ধন্য বসছে, ঠিক আছে। এখানে দেখো লুণ্ঠন, এই লুণ্ঠন শব্দের এইটা হচ্ছে কি একটা, এইটা হচ্ছে একটা টবর্গীয় শব্দ, ঠিক আছে। এই টবর্গীয় শব্দের যুক্তবর্ণ হলে তার আগে বা তার পূর্বে কি বসে, মূর্ধন্য বসে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো কাণ্ড, কণ্ড, কণ্ঠ, কণ্ড, বণ্ড, মুন্ড, কুণ্ড, এই সবগুলো হচ্ছে একই, ঠিক আছে। টবর্গীয় শব্দের যুক্ত বর্ণের আগে মূর্ধন্য বসে, বাস, ঠিক আছে। এখন 3 নম্বর নিয়ে আমরা দেখো, বলছে প্র পরি নির এই 3টি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে 3টা উপসর্গ আছে, এই 3টে উপসর্গের পরে সাধারণত কি হয়, মূর্ধন্য হয়। যেমন হচ্ছে কি প্রণয়, প্রণাম, পরিণাম, নির্ণয় ইত্যাদি, ঠিক আছে। 4 নম্বর নিয়ে আমি বলছি যে নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি শব্দের পর অয়ন বা আয়ন থাকলে তারপরে দন্তন্যটি মূর্ধন্য হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এই দন্তন্য যে ধ্বনিটা আছে সেটা কি হয়ে যায়, মূর্ধন্য হয়ে যায়। যেমন হচ্ছে দেখো নারায়ণ, নারায়ণ, এই যে অয়ন বা আয়ন আছে, অয়ন বা আয়ন থাকলে এখানে ধূমতান্ন হওয়ার কথা ছিল, সেটা কি হয়ে গেছে, মূর্ধন্য হয়ে গেছে। নারায়ণ, পরায়ণ, রামায়ণ, চন্দ্রায়ণ, উত্তরায়ণ ইত্যাদি, ঠিক আছে। ওকে, পরবর্তীতে 5 নম্বর নিয়ে আমরা দেখো, বলছে রি র স র্যাফ,
ঠিক আছে। ওর হচ্ছে রিকার, র ফলা, এরপরে ধ্বনি ক বর্গীয়, প বর্গীয় এবং অন্তস্থ জ, অন্তস্থ অ, হ অনুসার থাকলে তারপরে মূর্ধন্য হয়। ঠিক আছে, এখানে বলছে যে রি রস র্যাফ বা রিকার বা হচ্ছে র ফলা এরপরে ক বর্গীয় ধ্বনি অথবা প বর্গীয় ধ্বনি থাকলে অথবা কতগুলো ধ্বনি থাকলে তারপরে কি বসে? মূর্ধন্য বসে। যেমন হচ্ছে শ্রাবণ, ঠিক আছে, অর্ণব, গ্রহণ, দ্রবণ। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের বাংলা মূর্ধন্য মূর্ধন্যর 5টি নিয়ম আমরা উদাহরণ সহ দেখলাম। এবার হচ্ছে আমরা কি বানানের অংশটা দেখি। তাকে বলছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। সবচেয়ে সহজ হচ্ছে এই বিষয়টা। তোমরা এখানে 5টা শুদ্ধ বানান লিখলে 5 মিনিট সময় লাগে না, এটা আনসার করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা দেখো শুদ্ধ বানান কি। দেখো পিপীলিকা, পিপীলিকা শব্দের মধ্যে শুদ্ধ বানানটা এখানে সবগুলো কি ঋষিকার দেওয়া হয়েছে, কিন্তু পিপীলিকা বানানের মধ্যে প্রথমে হচ্ছে কি ঋষিকার, পরে হচ্ছে কি দীর্ঘিকার। ঠিক আছে, পিপীলিকা, পিপীলিকা। ঠিক আছে, বাস। মনীষী, মনীষী বানানের মধ্যে দুইটাই কি দুইটাই হচ্ছে দীর্ঘ ইকার। ঠিক আছে, মনীষী। ঠিক আছে, মনীষী। আচ্ছা, পরে হচ্ছে কি পানিনি, পানিনি শব্দ হচ্ছে দুইটা ঋষিকার, পানিনি শব্দ হচ্ছে দুইটা ঋষিকার। তোমরা এই দুটো শব্দ একসাথে মনে রাখতে পারো। ঠিক আছে, দুইটা হচ্ছে কি দীর্ঘ ইকার, আবার দুইটা হচ্ছে কি হ্রস্ব ইকার। ঠিক আছে, হ্রস্ব আর দীর্ঘ, পানিনি দুইটাই হ্রস্ব ইকার। ঠিক আছে, পরে হচ্ছে সুস্বাগত, সুস্বাগত বানানটা হচ্ছে শুদ্ধ, কারণ এখানে এই সুটা হবে না। স্বাগতর মধ্যে আমাদের সু বলতে হয় না। ঠিক আছে, এটা একটা ভুল বানান। ঠিক আছে, তো আমাদের শুদ্ধ বানানটা কি হবে? স্বাগত। ঠিক আছে, মহত্ব, মহত্ব শব্দের এইখানে এই তটা কি হবে? ত যুক্ত হবে, এরকম মহৎ ত যুক্ত যুগ্ম। ঠিক আছে, মহত্ব বানান। জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ শব্দের মধ্যে আমরা জানি এইখানে একটা জফলা হয় এবং হচ্ছে কি এই টটা বড়টা হবে, জ্যৈষ্ঠ। ঠিক আছে, আর ন্যূনতম বানানের ক্ষেত্রে আমরা জানি এই প্রথম যে দন্তান্নটা আছে, প্রথম দন্তান্ন এর সাথেই দীর্ঘকার এবং এর সাথেই জফলা, পরে শুধু দন্তান্ন ত ম, ন্যূনতম, ন্যূনতম এরকম হয় আর কি। ঠিক আছে, পরে হচ্ছে নন্দী, ননদী, ননদী হচ্ছে কি দীর্ঘইকার হয় না, এটা হ্রস্বইকার দিয়ে লেখা লাগে, ননদী, নদী। বাস, এ ছিল আমাদের শুদ্ধ বানান। এখন হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নে বলছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আসছে যে অনুসর্গ বলতে কি বুঝো, অনুসর্গ কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। আমাদেরকে অনুসর্গ আলোচনা করতে বলা হয়েছে। দেখো অনুসর্গ হচ্ছে বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ, বাক্যে যে কোনো পদের পরে বসে সব পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে, এগুলোকে অনুসর্গ বলে। অর্থাৎ বাক্যে বিভক্তির মতো কাজ করে, অর্থাৎ কোনো একটা পদের পরে বসে পদটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সুতরাং তাকেই কি করে? অনুসর্গ বলে। যেমন হচ্ছে কোল বালিকারা অলঙ্কারের বদলে ফুল ও লতা পাতা ব্যবহার করে, এই যে বদলে শব্দটা আছে এটা একটা এখানে অনুসর্গ। ঠিক আছে, আচ্ছা পরে হচ্ছে এখানে এই কেন এটা অনুসর্গ হয়েছে, কারণ হচ্ছে কি ওপরে বাক্যে বদল শব্দটি অলঙ্কারের শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করেছে। ঠিক আছে, এই বদল শব্দটা কি করছে? অলঙ্কার সাথে বাক্যের সাথে, অলঙ্কারকে বাক্যের সাথে সম্পর্কিত করেছে, তাই এটা কি একটা অনুসর্গ। আচ্ছা, আমরা এখন অনুসর্গ কত প্রকার ও কি কি এটা দেখবো। দেখো অনুসর্গের শ্রেণী বিভাগ, গঠন প্রকৃতি অনুসারে অনুসর্গগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, যথা হচ্ছে কি নাম অনুসর্গ এবং ক্রিয়া অনুসর্গ বা নাম অনুসর্গ বা ক্রিয়াজাত অনুসর্গ। ঠিক আছে, তো নাম অনুসর্গ কোনগুলো? দেখো ক্রিয়াপদ ছাড়া অন্য পদ থেকে যেসব অনুসর্গ এসেছে সেগুলোকে নাম অনুসর্গ বলে, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া অন্য যে কোনো পদ থেকে যেসব অনুসর্গ এসেছে সেগুলোকে নাম অনুসর্গ বলা হয়। নাম অনুসর্গকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, যেমন সংস্কৃত অনুসর্গ, বিবর্তিত অনুসর্গ, ফার্সি অনুসর্গ। ঠিক আছে, তো আমরা পরবর্তী পাঠে দেখি। এবং এই সংস্কৃত অনুসর্গ কাকে বলে এবং এগুলোকে আমাকে একটু আলোচনা করতে হবে, কারণ আমাকে বলছে অনুসর্গের প্রকারভেদ আলোচনা করতে হবে, তাহলে অবশ্যই আমাকে আরও ডিপলি আলোচনা করতে হবে। পরে বলছে সংস্কৃত অনুসর্গকে, যে অনুসর্গগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে তাদেরকে সংস্কৃত উপসর্গ বলা হয়। খুব সোজা বিষয়। যেমন হচ্ছে কি আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, সমুদ্রের দিকে বা সমুদ্রের অভিমুখে, এটা একটা সংস্কৃত উপসর্গ। ঠিক আছে, বিবর্তিত অনুসর্গ। ঠিক আছে, বিবর্তিত অনুসর্গের মধ্যে রয়েছে কাছে, ছাড়া, পাশে, সাথে, সামনে ইত্যাদি, এগুলো হচ্ছে কি বিবর্তিত অনুসর্গ। যেমন উদাহরণটা দেখো, এর কাছে বইটা নেই, তাকে ছাড়া আমার আর গতি নেই, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। ঠিক আছে, এই হচ্ছে বিবর্তিত অনুসর্গ। এখন হচ্ছে আমরা দেখবো ফার্সি অনুসর্গ। ঠিক আছে, ফার্সি অনুসর্গ।
বাংলা ভাষায় ব্যবহৃত ফার্সি ভাষা থেকে বা ফার্সি ভাষার অনুসর্গকে ফার্সি অনুসর্গ বলে। অর্থাৎ বাংলা ভাষায় যে ফার্সি অনুসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলোকেই ফার্সি অনুসর্গ বলা হয়। যেমন হচ্ছে কি বনাম, বাদে, বরাবর, দরুন ইত্যাদি। উদাহরণটা আমরা দেখতে পাবো যে বৃষ্টির দরুন কেলা পশু হয়ে গেল, আজ বাদে কাল বিয়ে। এগুলো হচ্ছে কি ফার্সি অনুসর্গ, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে কি এখানে আমরা দেখলাম হচ্ছে নাম নাম অনুসর্গ। এখন দেখবো কি ক্রিয়াজাত অনুসর্গ। আমরা এখন দেখবো হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি তাদেরকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। দেখো সংজ্ঞাগুলো কিন্তু খুব বেশি কঠিন না। ক্রিয়াজাত অনুসর্গ মানে কি, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি তাদেরকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়। সাধারণত ক্রিয়াজাত অনুসর্গে বাক্যে প্রযুক্ত হলে পূর্বপদ বিভক্তিযুক্ত থাকে। এই কথাটা একটু মনে রাখতে হবে। তবে এটা পরীক্ষার লেখাটা খুব গুরুত্বপূর্ণ না। তবে হচ্ছে কি যে ক্রিয়াজাত অনুসর্গ বাক্যে প্রযুক্ত হলে পূর্বপদ কি হবে, বিভক্তি শূন্য হবে, ঠিক আছে। যেমন দেখো এই জঙ্গলে কিন্তু বিভক্তি শূন্য, এই দেখো এই টাকায় বিভক্তি কিন্তু শূন্য, ঠিক আছে। আচ্ছা, তবে হচ্ছে কি জল থেকে বেরোলো সাপ, এই যে থেকে একটা কি ক্রিয়াজাত অনুসর্গ। পরে হচ্ছে কি টাকা, এত অল্প টাকা দিয়ে ওটা কেনা যাবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ। তো আমরা অনুসর্গ দেখলাম। এখন হচ্ছে আমাদেরকে দ্বিতীয় পার্টে বলছে নিচের অনুচ্ছেদটি থেকে 5টি বিশেষণ পদ নির্বাচন করো। অর্থাৎ অ্যাডজেক্টিভ পদ আমাকে নির্বাচন করতে হবে, 5টি বিশেষণ পদ আমাকে নির্বাচন করে দেখাতে হবে। দেখো আমরা পড়ি, বলছে পদ্মা সেতু আর মেট্রো রেল বাংলাদেশের দুটি যুগান্তকারী সাফল্য। এই সাফল্য হচ্ছে কি বিশেষ্য, নাউন, ঠিক আছে। কিন্তু এই যুগান্তকারী এটা কি, যুগান্তকারীটা হচ্ছে কি একটা বিশেষণ, ঠিক আছে। এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে একটা আমরা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, প্রমত্তা পদ্মার বুকে অভাবনীয় গৌরবের প্রতীক পদ্মা সেতু। দেখো এই প্রমত্ত পদ্মার মানে কি একটা পদ্মার বৈশিষ্ট্য, প্রমত্তা, ঠিক আছে। এই পদ্মার বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা পদ্মা হচ্ছে কি একটা নাউন বা বিশেষ্য। তো বিশেষ্যের কোনো বৈশিষ্ট্য হলে সেটাকে কি বলা হবে, অবশ্যই বিশেষণ বলা হবে। তাহলে এই প্রমত্তা কি একটা এখানে বিশেষণ, ঠিক আছে। বুকে অভাবনীয় গৌরবের পদ্মা সেতু, ঠিক আছে। পক্ষান্তরে মেট্রো রেল ঢাকা মহানগরীর দুর্বিষহ ও পক্ষান্তরে এখানে আরেকটা আমরা বের করতে পারি যে অভাবনীয় গৌরব। এই গৌরব হচ্ছে কি, দেখো গৌরব হচ্ছে বিশেষ্য। এই বিশেষ্যকে যে মনে করো মডিফাই করে তাকে আমরা কি বলতে পারি, বিশেষণ, ঠিক আছে। তো অভাবনীয় গৌরব, ঠিক আছে, অভাবনীয় গৌরব, গৌরবটা কেমন, অভাবনীয় গৌরব, ঠিক আছে। তাহলে এটা একটা কি বিশেষণ। পক্ষান্তরে মেট্রো রেল ঢাকা মহানগরীর দুর্বিষহ যানজট, এই যে দেখো দুর্বিষহ যানজট, যানজটটা কিরকম দুর্বিষহ, তাহলে এই দুর্বিষহ হওয়াটা কি একটা, এই শব্দটা কি, শব্দটা হচ্ছে একটা বিশেষণ পদ, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে কি নিদর্শনে নতুন সংযোজন, নতুন সংযোজন, সংযোজন হচ্ছে কি একটা বিশেষ্য, তাহলে নতুন হবে কি বিশেষণ। দেখো এই বিশেষণ চেনার সহজ উপায় হচ্ছে তুমি সবসময় দেখবা যে বিশেষ্য বা নাউন যেটা আছে সেটাকে সে মডিফাই করবে। আচ্ছা, পরে দেখো কি বলছে, গৌরবময় এই দুটি সাফল্য, যে দুটি মানে সংখ্যা, এগুলো কি হয় বিশেষণ হয় অবশ্যই, সংখ্যা। তো এই সংখ্যা হচ্ছে কি দুটি সাফল্য জাতি হিসেবে বাংলাদেশকে সুদৃঢ় সাহস, এই সুদৃঢ় সাহস, সাহসটা কিরূপ, সুদৃঢ় সাহস, ঠিক আছে। সুদৃঢ় সাহস আর আত্মবিশ্বাসে জাগ্রত করেছে। এই জাগ্রত করা, ঠিক আছে, জাগ্রত করা, ঠিক আছে। এই এই যে এখানে আমি দাগাইলাম, দেখো কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা আমি এখানে কি করছি বিশেষণ পদে বের করে দেখাইছি, কিন্তু তোমরা তো 5টা বের করবে, ঠিক আছে। তো 5টা অবশ্যই খুব সহজে এখানে বের করা যায়, এটা খুব কঠিন বিষয় না, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আমাদের যে লিখিত পার্ট আছে নির্মিত অংশ যাব। আচ্ছা, নির্মিত অংশে আমাকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দুইটা থেকে যে কোনো একটা উত্তর করতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথমে পারিভাষিক শব্দটা দেখব। আচ্ছা, এখানে আমাকে 10টা পারিভাষিক শব্দ আছে, 10টা পারিভাষিক শব্দ লিখতে হবে, ঠিক আছে। আমাকে 10টা পারিভাষিক শব্দ লিখতে হবে। আছে কয়টা, 15টা। 15টা পারিভাষিক শব্দ থেকে আমাকে কি করতে হবে, 10টা পারিভাষিক শব্দ লিখতে হবে। পারিভাষিক শব্দ হচ্ছে খুব সহজ, তোমরা বই যেগুলো পড়ছো এগুলো থেকে কমন পড়ে। তাও আমরা এগুলো দেখাই দিই একটু, দেখো সারপ্লাস মানে কি বাড়তি, উদ্ধৃত ইত্যাদি। সারপ্লাস আমরা বলি না, সারপ্লাস ভ্যালু, এরকম আর কি, মানে বাড়তি বা উদ্ধৃত বা অতিরিক্ত, ঠিক আছে। কোঅর্ডিনেটর মানে কি সমন্বয়কারী বা সমন্বয়, ঠিক আছে। কোঅর্ডিনেটর সমন্বয়কারী বা সমন্বয়ক, ঠিক আছে। এজেন্ট, এজেন্ট মানে আমরা সবাই জানি এজেন্ট মানে হচ্ছে কি প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি। ডাইনামিক গতিশীল, ডাইনামিক মানে হচ্ছে গতিশীল। পরে হচ্ছে কি ট্রিটি, ট্রিটি মানে হচ্ছে কি চুক্তি বা আনুষ্ঠানিক চুক্তি, ঠিক আছে। আনুষ্ঠানিক মানে হচ্ছে কি মানে কোনো একটা প্রতিষ্ঠান বা সরকারি ভাবে যেটা চুক্তিটা করা হয় সেটা হচ্ছে কি আনুষ্ঠানিক, ঠিক আছে। ট্রিটি মানে হচ্ছে কি আনুষ্ঠানিক চুক্তি।
অ্যাফিডেভিট মানে হচ্ছে কি হলফনামা বা শপথনামা, ঠিক আছে। বুলেটিন মানে কি জ্ঞাপনপত্র অথবা বুলেটিনও বলা যাবে, ঠিক আছে। ক্যাটালগ মানে তালিকা। আর হচ্ছে জিস্ট মানে হচ্ছে সারমর্ম বা মর্মকথা, ঠিক আছে, অর্থাৎ সংক্ষিপ্ত বিষয় বা সারমর্ম বা সংক্ষিপ্ত বা মর্মকথা, ঠিক আছে। এক্সটার্নাল হচ্ছে বহিস্থ। ইন্টারনালের কি বিপরীত শব্দ একটা। এক্সটার্নাল মানে হচ্ছে কি বহিস্থ বা বাইরের দিক, ঠিক আছে। অ্যানসাইক্লোপিডিয়া আমরা সবাই জানি বিশ্বকোষ, যেখানে অনেক তথ্য ইনফরমেশন আছে। গ্রেড মানে কি পর্যায় বা মাত্রা বা যাত্রা, ঠিক আছে। গ্রেড মানে কি পর্যায়, মাত্রা, যাত্রা, ঠিক আছে। হেয়ারিং মানে কি শ্রবণ, শুনানি, শ্রবণ শক্তি ইত্যাদি। আচ্ছা, ইরিগেশন মানে হচ্ছে কি, জলসেচ বা সেচন, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে কি স্পন্সর মানে কি পোষক বা প্রতিফলক। এখানে আমাদের কি 15টা পারিভাষিক শব্দ আছে, তোমাদের 10টা লিখতে হবে, অথবা তোমরা চাইলে কি অনুবাদ করতে পারো, ঠিক আছে। এই জায়গায় একটা অনুবাদ আছে, ঠিক আছে, আমরা অনুবাদটা দেখি। আচ্ছা, অনুবাদটা বলছে যে নোবেল পিস প্রাইজ আর অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি ফর ডিস্টিংগুইশড ওয়ার্ক অনলি। দেখো বলছে কি প্রতি বছর নোবেল পিস প্রাইজ দেওয়া হয় কেবল বিশিষ্ট কিছু কাজের জন্য, ঠিক আছে। সকল কাজের জন্যই নোবেল পিস প্রাইজ দেওয়া হয় না, প্রতি বছর কেবল কিছু নির্দিষ্ট বা বিশিষ্ট কাজের জন্য নোবেল পুরস্কারটা দেওয়া হয়। দিস আর ইন কেমিস্ট্রি, ফিজিক্স, সাইকোলজি আর মেডিসিন, লিটারেচার, ইকোনমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পিচ। দেখো প্রথমে বলছে কি নোবেল পিস প্রাইজটা কিছু নির্দিষ্ট বিষয়ের জন্য প্রতি বছর দেওয়া হয়, ঠিক আছে। এবং সেই বিষয়গুলো কি কি বলছে কি রসায়নে, পদার্থে, পরে হচ্ছে কি মনোবিজ্ঞানে, পরে হচ্ছে স্বাস্থ্যে, সাহিত্যে, অর্থনীতিতে এবং বিশ্বশান্তি বা আন্তর্জাতিক শান্তি চুক্তিতে বা শান্তির বিষয়ে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়, ঠিক আছে। দিস প্রাইজ আর মেড অ্যাভেলেবল বাই এ সুইডিশ ফান্ড, ঠিক আছে। এই প্রাইজটা কি হয় মূলত সুইডিশ বা সুইডেনের তহবিল থেকে প্রদান করা হয়, ঠিক আছে, অর্থাৎ সুইডেন এটার ব্যয়ভার বহন করে। আলফ্রেড বার্নার্ড নোবেল, সুইডিশ philanthropist, has bequeathed this fund for this purpose। বলছে ওই যে সুইডিশ একজন ফিলান্থ্রপিস্ট অর্থাৎ মানবপ্রেমিক আছে আলফ্রেড বার্নার্ড নোবেল, এই উদ্দেশ্যে তহবিল উইল করে দিয়ে গেছেন, অর্থাৎ তিনি এই উদ্দেশ্যটাকে সার্ভ করার জন্য ওই তহবিলটা দিয়ে গিয়েছেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অনুবাদটা। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের 5 নং প্রশ্ন দেখবো। দেখো 5 নং প্রশ্নে বলা হয়েছে যে 21-এর প্রথম প্রহর উদযাপনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা করো, ঠিক আছে। অর্থাৎ তোমাদের একটা দিনলিপি রচনা করতে বলা হয়েছে, ঠিক আছে, 21-এর প্রথম প্রহর উদযাপন উপলক্ষে। তো আমরা হচ্ছে এই দিনলিপির জন্য তোমরা প্রথমে যে বিষয়টা খেয়াল করবো, অবশ্যই আমাদের এই বাংলা দ্বিতীয়তে রাইটিং পার্টির কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, ঠিক আছে। সেই নিয়মগুলো তোমরা ফলো করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখানে যে নিয়মটা আছে সেটা বলছে কি প্রথমে আমাকে ডেট, বার, সময়, ঠিকানা এগুলো দিতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা একটু পড়ে বলছি কেন দিতে হবে, যে বলছে 20 ফেব্রুয়ারি রাত 9টায় পরিবারের সবাই রাতের খাবার শেষ করলাম। চা পান করার সময় মা আমাকে তাড়াতাড়ি তৈরি হতে বললেন, কারণ একটু পরেই 21-এর প্রথম প্রহর শুরু হবে, ঠিক আছে। আমরা জানি রাত 12টার পর 12টা বাজলে প্রথম প্রহর শুরু হয়ে যায়, ঠিক আছে। 1952 সালে এই দিনে রফিক, সালাম, বরকতের মতো আরও অনেকের বুকে তাজা রক্তের বিনিময়ে 21শে ফেব্রুয়ারি অর্জিত হয়। অর্থাৎ আমরা এই পার্টি কী করবো, এই পার্টি হচ্ছে আমরা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করবো, ঠিক আছে। এবার হচ্ছে কি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর বছর ঘুরে প্রতিবার আমাদের কাছে আসে লক্ষ ফুলের ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনে একাকার অমিল ভাবগম্ভীর্যে, ঠিক আছে। 21-এর প্রথম প্রহরকে বর্ণাঢ্য বর্ণনের পূর্ব প্রস্তুতি চূড়ান্ত হয় বিশেষ শীতে কাপা শেষ প্রহর শেষের অনেক আগে, বিশেষ করে শেষ ভাগে শুরু হয় যায় 21 বরণের বিশেষ পদযাত্রা, কারণ রাত 12টা 1 মিনিটেই শ্রদ্ধা জ্ঞাপন শুরু হবে দুঃখিনী জননীর শহীদ মিনারের কোলে, ঠিক আছে। অর্থাৎ শহীদ মিনারের কোলে রাত প্রথমে কী হবে ওই ফুল দেওয়া হবে, ঠিক আছে। মায়ের বাসায় কথা বলাতে, স্বাধীনতার পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই সব মহান আত্মাকে সম্মিলিতভাবে জানাতে হবে সালাম, সালাম, হাজার সালাম, ঠিক আছে। যে কোনো মিছিল মানে স্লোগানের প্রতিবাদে প্রতিরোধ ফেটে পড়া এক শব্দবাজ সক্রিয়তা, কিন্তু 21মুখী শহীদ মিনারগামী মিছিলটি একেবারে নীরব, এটির নামই মৌন মিছিল, ঠিক আছে। আচ্ছা, এভাবে আছে কি আমরা দিনলিপিটা এবার এই 21-এর যে বিষয়গুলো ছিল সেই 21-এর দিনলিপি মানে কি আমার একজন দিনে যে আমার কর্মকাণ্ড আছে সেই দিনলিপিটা আমরা এখানে ফুটিয়ে তুলবো, ঠিক আছে।
ফুটিয়ে তোলার পরে আমরা লাস্টে এটাকে কী করব, ক্লোজ করব কি যে একটু একটু টুকরো করে ঘুমের আশায় মানুষের বাড়ি ফিরে, কারণ আরেক প্রহরে প্রভাত ফেরে আফরোজ চট্টগ্রাম। এই যে লাস্টে যে ছোটোগুলো নিয়মগুলো আছে, নিয়মগুলো তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের দিনলিপি গেল। দিনলিপির পরে আমাদেরকে এখানে আছে অথবা দিয়ে একটা প্রতিবেদন, ঠিক আছে? আচ্ছা, তোমার কলেজের অধ্যক্ষের বরাবর কলেজ লাইব্রেরি সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করো, ঠিক আছে? অর্থাৎ তোমার কলেজের অধ্যক্ষের বরাবর একটা কলেজ লাইব্রেরি সম্পর্কিত প্রতিবেদন পেশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই তারিখ বরাবর কোথায় কোন জায়গায়, পরে হচ্ছে বিষয় এবং হচ্ছে কি সূত্র। এই সূত্রটা দিলে হবে, না দিলেও হবে। পরবর্তীতে হচ্ছে কি আমাদের প্রথমে একটা আবেদনের মতো করে লেখা লাগবে, ঠিক আছে? তো এই প্রতিবেদনটা হচ্ছে কিরকম, এরকম জনাব আপনার পত্র নং তারিখ মারফত আদিষ্ট হয়ে কলেজ লাইব্রেরি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনার অবগতির জন্য পেশ করা হলো, ঠিক আছে? এখন হচ্ছে এই কলেজ লাইব্রেরিটা যে প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে, সেখানে কয়েকটা ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। প্রথমে বলা হয়েছে কলেজটি প্রতিষ্ঠার সময় লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে? স্বল্প পরিসরে লাইব্রেরিটিতে প্রতিষ্ঠিত হলেও দুঃখজনকভাবে আজ এর সম্প্রসারণ হয়নি, ফলে সংকীর্ণ একটি কক্ষে লাইব্রেরিটি পরিচালিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লাইব্রেরিতে প্রয়োজনীয় বইয়ের খুবই অভাব। বিভিন্ন বিষয়ে মোট 4,325 বই আছে, তবে অধিকাংশ বইয়ের সাম্প্রতিক সংস্করণ নেই এবং কিছু বই এমন জরাজীর্ণ হয়ে গেছে যে তা পড়ার মতো অবস্থা নেই। তাছাড়া ছাত্রছাত্রীরা জরুরি দরকারে বই পড়ার অভাব প্রকট, ঠিক আছে? এরকম দুইটা কারণ দেখাইছে যে কেন তার লাইব্রেরিটা প্রয়োজন, লাইব্রেরিটা সংস্কার প্রয়োজন, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখি যে লাইব্রেরিতে প্রয়োজনীয় জনবল নেই, অর্থাৎ লোকবল নেই। একজন মাত্র গ্রন্থাগারিক প্রতিদিন 7 থেকে 800 ছাত্রছাত্রী বই সরবরাহ করতে গিয়ে হিমশিম খান, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে কি বই রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আলমারি ও তাক না থাকায় মেঝের ওপর অনেক বই গাদাগাদি করে রাখা হয়। এমত অবস্থায় লাইব্রেরিটি উন্নয়ন ও ছাত্রছাত্রীদের স্বার্থে নিম্নলিখিত সুপারিশগুলো আপনার কাছে পেশ করেছি। এখানে হচ্ছে আমাদের সমস্যাগুলো দেখাইছি, পরবর্তীতে কী কী সমাধান তারাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই সমস্যাগুলো আপনি বিবেচনায় রাখবেন। এক নম্বর হচ্ছে কি কলেজ ভবনে অন্য একটি নির্দিষ্ট অংশে লাইব্রেরিটি স্থানান্তর করতে হবে, তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, ঠিক আছে? জরুরি ভিত্তিতে কলেজ লাইব্রেরিতে নতুন নতুন বই সংগ্রহ করতে হবে, বিশেষ করে বিজ্ঞানের সর্বশেষ তথ্য সংবলিত বইগুলো বাড়াতে হবে। লাইব্রেরির চাহিদা মতো জনবল নিয়োগ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। লাইব্রেরির জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহ করতে হবে। কোনো ধরনের বইয়ের সংগ্রহ বেশি থাকলে লাইব্রেরির মান বাড়বে, এজন্য কমিটি গঠন করা হোক, ঠিক আছে? আচ্ছা, পরে লাইব্রেরিটি কলেজের ছাত্রছাত্রীদের একাডেমিক দক্ষতা ও সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাই এর সার্বিক উন্নয়নে যত্নশীল হওয়া উচিত, ঠিক আছে, বা প্রয়োজন। এই ছিল আমাদের প্রতিবেদন। তো আমরা লাস্টে যে আমাদের পার্টটা আছে সেই লাস্ট পার্টটা দেখবো। 6 নং প্রশ্ন, সেটা হচ্ছে কি যে ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে বন্ধুর প্রতি একটি বৈদ্যুতিন চিঠি লেখো। অর্থাৎ আমাদের বৈদ্যুতিন চিঠি আসছে, আমাদের একটা ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে বন্ধুর কাছে বৈদ্যুতিন চিঠি লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা নিজেদের জিমেল দিতে পারো বা তোমার জিমেল দিতে পারো, আর এখানে হচ্ছে কি তুমি যার কাছে পাঠাচ্ছ তার জিমেল দিতে পারো। পরে হচ্ছে এগুলো আমরা পূরণ করবো। আমাদের এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। কোথায় কী দিতে হয়, সাবজেক্ট, পরে সেন্ড, মানে তারিখ টারিখ এগুলো দেওয়া লাগে, ঠিক আছে? বৈদ্যুতিন চিঠি। পরে হচ্ছে কি প্রিয় আহসান, কিছুটা হচ্ছে আমাদের চিঠির মতোই। প্রিয় আহসান, হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হওয়াতে ভীত সম্ভ্রান্ত হলাম বা সন্ত্রস্ত হলাম। এমত অবস্থায় তোমার কথা স্মরণে এলো, ঠিক আছে? কারণ তুমি ঢাকাতে থাকো। ভূমিকম্পের ক্ষেত্রে ঢাকা যেহেতু ঝুঁকিপূর্ণ, তাই তোমার প্রতি ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে কিছু লিখলাম। ভূমিকম্প চলাকালীন তুমি যদি ভবনের নিচতলায় থাকো তবে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসবে, ঠিক আছে? যদি ভবনের উপর তলায় থাকো তাহলে কক্ষের নিরাপদ স্থানে আশ্রয় নেবে। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ডেকে নিয়ে অতঃপর টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে অথবা শক্ত দরজার চৌকার নিচে ও পিলারের পাশেও আশ্রয় নিতে পারো। উঁচু বাড়ি, জানালা বা বারান্দা বা ছাদ তাকে লাফ দিবে না। ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর পুনরায় ঝাঁকুনি হতে পারে, সুতরাং একবার বাইরে বেরিয়ে গেলে নিরাপদ আশ্রয় না ফেরা পর্যন্ত ভবনের পুনরায় প্রবেশ করবে না, ঠিক আছে? অর্থাৎ ভূমিকম্পকালীন কী কী করা যায় সেটা বন্ধুর কাছে একটা বৈদ্যুতিন চিঠির মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মোবাইল বা ফোনে ব্যবহারের সুযোগ থাকলে উদ্ধারকারীদের
তোমার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিবে। বিধ্বস্ত ভবনে আটকা পড়লে উদ্ধারকারী হতে যাতে শুনতে পারে সেরকম ডাক দিয়ে অথবা লাঠি, হাতুড়ি বা শক্ত কিছু দিয়ে দেওয়ালে বা ফ্লোরে জুড়ে জুড়ে আঘাত করে উদ্ধারকারীদেরকে অবহিত করার চেষ্টা করবে। তোমার বন্ধু রাজীব। ঠিক আছে? অর্থাৎ বৈদ্যুতিন চিঠি খুব সহজ, কঠিন কিছু না। জাস্ট আমাদের নর্মালি যে চিঠি লিখি আমরা ওইটার মতো করেই একটা চিঠি লিখে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের অথবা দিয়ে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি একটা আবেদনপত্র আছে। ঠিক আছে? একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে নিয়োগ লাভের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্র লিখো। ঠিক আছে? ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি তোমার কি করতে হবে? একটা আবেদনপত্র লিখতে হবে। আচ্ছা, দেখো, তারিখ বরাবর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ বাওয়ারি জুট মিলস, ডেমরা, ঢাকা ইত্যাদি। এগুলো তোমরা তোমাদের মতো করে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, পরে হচ্ছে কি হিসাব রক্ষক বা অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন। অফিস সহকারী নিয়োগের জন্য আবেদন, এখানে তোমাকে অবশ্যই এই বিষয়টা উল্লেখ করতে হবে। ঠিক আছে? পরে আমরা দেখি কি বলছো, যে বিনোদন নিবেদন। এই যে গত 24 ডিসেম্বর 2024 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম আপনার অফিসে বা আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক হিসাবরক্ষক বা অফিস সহকারী পদের লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী, নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা সহ জীবন বৃত্তান্ত উল্লেখ করা হলো। দেখো, আমাদের যখন কোনো কিছুতে একটা নিয়োগের জন্য আমাদের আবেদন লিখতে বলবে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সিভি আকারে লিখতে হবে, অর্থাৎ এভাবে আমাদেরকে লিখতে হবে। কিন্তু আমাদের নর্মালি যদি ধরো যে চেয়ারম্যানের কাছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন বা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন, এগুলো কিন্তু এরকম হয় না। ঠিক আছে? এইগুলো হচ্ছে নিয়োগের আবেদনগুলো, একটু অন্যভাবে লিখতে হবে, এটা তোমরা অবশ্যই খেয়াল করবে। আচ্ছা, পরবর্তীতে আমাকে এখানে কী হতে হবে? আমার জীবন বৃত্তান্তটা, আমার বায়োডাটা এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, নাম। আর এখানে হচ্ছে বায়োডাটা উল্লেখ করার সময় তোমরা অবশ্যই এই যে এই লাইনটা মেনটেন করে রাখবে। ঠিক আছে? এটা সবসময় সোজা থাকা লাগবে। নাম, পিতার নাম, মাতার নাম তোমার মতো করে লিখতে পারবে। তুমি ঠিকানা, স্থায়ী ঠিকানা, অস্থায়ী বর্তমান, জন্ম তারিখ, ধর্ম, শিক্ষাগত যোগ্যতাটা এখানে তুমি একটা বক্স করে দিতে পারো। ঠিক আছে? পরীক্ষার নাম, পাস সেশন, গ্রুপ, বিভাগ, জিপিএ, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, এসএসসি ইত্যাদি। অভিজ্ঞতা তুমি এখানে অ্যাড করতে পারো, তাহলে আরও সুন্দর হয়। যে মেসার্স পপুলার অ্যান্ড কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে গত 4 বছর যাবৎ কাজ করছি। অতএব উপযুক্ত তথ্যাবলীর আলোকে আমাকে অনুগ্রহপূর্বক উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বাধিত হব। বিনীত নিবেদন, মোহাম্মদ রাসেল। সংযুক্তির মধ্যে তুমি কি সনদপত্রের সত্যায়িত অনুলিপি 2 কপি, নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র 2 কপি, সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি 4 কপি। এই তো হয়ে গেল। ও, তো এই ছিল আমাদের এ সেটের সমাধান। আমরা এখন বি সেটের সলিউশন করব। চলো বি সেটটা সমাধান করি। আচ্ছা, বি সেটের মধ্যে আমাদের প্রথমে বলা হয়েছে যে 1 নং প্রশ্নে ব্যাকরণ অংশ বলা হয়েছে উদাহরণ সহ ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। ঠিক আছে? আমাদের উচ্চারণের নিয়ম লিখতে হবে, ফলা উচ্চারণের 5টি নিয়ম। ঠিক আছে? তো আমরা দেখি, সংস্কৃতে ফলা উচ্চারণ ইয় ই, তবে বাংলায় ফলা সংস্কৃত অনুসরণ কিংবা অনুকরণে কখনো ইও এর ন্যায় উচ্চারিত হয় না। মানে কি, সংস্কৃত শব্দে ফলাটা কি এরকম উচ্চারিত হয় এর মতো, কিন্তু বাংলায় সেটা কি হয় না, বাংলায় সেটা হয় না। ফলা উচ্চারণ বিধি নিম্নে উল্লেখ করা হলো, অর্থাৎ বাংলায় ফলার মধ্যে হয়। আচ্ছা, 1 নাম্বার, এখানে আমার এটা খুব গুরুত্বপূর্ণ না, আমাকে উদাহরণসহ শুধু 5টা নিয়ম লিখলেই হয়। ঠিক আছে? তো 1 নম্বরে আমরা লিখব কি, পদের প্রথমে বর্ণে ফলা যুক্ত হলে তা ফলা যুক্ত বর্ণটির উচ্চারণে হালকা শ্বাসাঘাত দিতে হয়। ঠিক আছে? অর্থাৎ বলছে কি, পদের প্রথমে বর্ণে যদি আমাদের ফলা যুক্ত হয়ে যায়, তখন কি ফলা যুক্ত বর্ণটির উচ্চারণে হালকা শ্বাসাঘাত দিতে হয়। যেমন ধরো, আমরা যদি বলি ব্যথা, ব্যথা, ভেতা, আমরা শ্বাসাঘাত দেওয়া লাগবে, ব্যথা। ঠিক আছে? কারণ এই শব্দের প্রথম যে বর্ণটা আছে, সেই বর্ণের সাথে কি হয়েছে, সেই বর্ণের সাথে ফলা যুক্ত হয়েছে। অর্থাৎ শব্দের প্রথম বর্ণের সাথে যদি ফলা যুক্ত হয়, তখন কি উচ্চারণটা একটু হালকা শ্বাসাঘাত দেওয়া লাগে। ঠিক আছে? আচ্ছা, বলা হচ্ছে তবে সংস্কৃত প্রথম বর্ণটির সঙ্গে অক্ষর কিংবা আকার যুক্ত থাকলে অক্ষর কিংবা আকার স্বরধ্বনির উচ্চারণে পরিবর্তিত হয়ে সাধারণত এ ধ্বনির মতো উচ্চারিত হয়। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি কি বলছে। 2 নম্বর নিয়ম, যে শব্দের আদিতে অবস্থিত কোনো অকারান্ত বর্ণের সঙ্গে যুক্ত ফলা চিহ্নের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার যুক্ত ব্যঞ্জন থাকলে ফলা আদ্য বর্ণের সঙ্গে সাধারণত এ ধ্বনির মতো না হয়ে একার এর মতো হয়। দেখো কেমন হয়েছে বিষয়টা। এখানে বলছে যে শব্দের আদিতে অবস্থিত কোনো অকারান্ত বর্ণ সঙ্গে ফলা চিহ্নের পর হ্রস্বকার বা দীর্ঘইকার যুক্ত ব্যঞ্জন থাকলে
ব ফলাযুক্ত আদ্য বর্ণের উচ্চারণটা কি হয়ে যাবে, এন ধ্বনি উচ্চারণ না হয়ে একারের মতো হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো ব্যতীত, ঠিক আছে, এই ব্যতীত শব্দটা কি ব্যতীত, এই যে দেখো একারের মতো হয়ে গেছে, এখানে একটা একার হয়ে গেছে, তাই না? ব্যথিত, ব্যক্তি, ব্যতিহার ইত্যাদি। ঠিক আছে, এরকম উচ্চারণের ক্ষেত্রে আমরা কি বলছি যে অবশ্যই এই অ্যাটা কি হয়ে যাবে, অ্যাটা উচ্চারণ না হয়ে একারের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল 2 নম্বর নিয়ম। এখন আমরা 3 নম্বর নিয়মটা দেখবো। দেখো 3 নম্বর নিয়মে বলা হয়েছে যে কোনো পদের মধ্যস্থানে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত জফলা সংযুক্ত ব্যঞ্জন বর্ণের জফলা উচ্চারণে সুপ্ত থাকে। যেমন হচ্ছে কি বন্দা, সন্ধ্যা, মর্থ, স্বাস্থ্য, অন্তত বা অন্তন্ত, অন্তত। এখন হচ্ছে এগুলো কি বলছে যে কোনো পদে মধ্যস্থানে কিংবা শেষে যুক্ত বর্ণ যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি জফল হয়, ঠিক আছে, মাঝে বা শেষের দিকে যদি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি জফলাটা হয়, তখন সেটা উচ্চারণটা কি হয়ে যাবে, সুপ্ত থাকবে। ঠিক আছে, জফলা উচ্চারণ সুপ্ত, যেমন হচ্ছে বন্দা, দেখো বন্দা, এই যে শেষে এই যে একটা যুক্ত বর্ণ, তার যুক্ত বর্ণের সাথে কি হয়েছে আমাদের জফলা যুক্ত হয়েছে, তাহলে কি বলতে পারি, এটা বন্দা। ঠিক আছে, সন্ধ্যা, মর্ত ইত্যাদি এরকম। আচ্ছা, পরে 4 নম্বরটা দেখো বলছে শব্দের মধ্যে বা অন্তে জফলা যুক্ত হলে তার উচ্চারণ দিতে হয়। খুব সহজ বিষয়, শব্দের মধ্যে বা অন্তে, অন্তে মানে কি শেষে, অর্থাৎ শব্দের মধ্যে যদি আমাদের কি হয়, জফলা যুক্ত হয় অথবা শেষে জফলা যুক্ত হয়, তখন আমরা কি বলি, সেই শব্দটা বা সেই বর্ণটা দ্বিত্ব হয়ে যায়। ঠিক আছে, উচ্চারণটা দ্বিত্ব হয়ে যাবে। যেমন দেখো অবশ্য, অবশ্য মানে আমাদের আমরা কিন্তু তালব্য দুইটা উচ্চারণ করি, অবশ্য। ঠিক আছে, বলা হচ্ছে কত্ত, কত্ত। ঠিক আছে, কারণ এই যে দেখো এই একটা বর্ণের শেষে কি হয়েছে, জফলা যুক্ত হয়েছে। আমরা জানি কোনো শব্দের শেষে, কোনো বর্ণের শেষে যদি জফলা যুক্ত হয় অথবা যদি মধ্যে জফলা যুক্ত হয়, তখন আমরা কি বলি, সেটা দ্বিত্ব হয়ে যায়। ঠিক আছে, এগুলো পড়া হচ্ছে কি 5 নম্বর বলছে পদের মধ্যে অন্তবর্ণে জফলা সংযুক্ত হলে তার উচ্চারণ অকারান্ত হয়। পদের মধ্যে বা অন্তবর্ণে যদি জফলা যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়, সংযুক্ত হলে উচ্চারণ অকারান্ত হয়ে যায়। যেমন হচ্ছে কি ধন্য, ধন্য, এই যে অকারান্তটা অকারান্ত হচ্ছে পণ্য, পূর্ণ, লব্য, লব্য, সত্য, সত্য। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের উচ্চারণের নিয়ম। এখন আমরা দেখবো কি উচ্চারণ, শব্দের শুদ্ধ উচ্চারণ দেখবো। ঠিক আছে, আমাদের এখানে বলা হচ্ছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লাগবে। আমাকে এখানে 8টি শব্দ দেওয়া আছে, এই 8টি শব্দের 5টা শব্দের শুদ্ধ উচ্চারণ লেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে বলছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণের মধ্যে পক্ষ। দেখো পক্ষ শব্দের শুদ্ধ উচ্চারণ কি আমরা এটা দেখলাম, পক্ষটা এখানে যে এই অকারটা আছে, এই অকারটা কি হয়ে যাবে, অকারটা ওকার হয়ে যাবে। ঠিক আছে, পক্ষ, পুক্ষ, আর এখানে যুক্তটা আমাকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, পক্ষ, পুক্ষ। ব্যাকরণ, 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 এই রণটা কি হয়ে যাবে, এই যে এটাই হয়ে যাবে, যে অকারটা ওকার হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকরণ। বিশ্বাস, বলা হচ্ছে কি বিশ্বাস, বিশ্বাসে আমাদের কি হবে, এই তালে বাসর আমরা একটু বললাম যে এই যে এই বিশ্বাস আছে, এই বিশ্বাস তালে বাসরটা কি হয়ে যাবে, দ্বিত্ব হবে। তো এরকম হবে যে বিশ্বাস, বিশ্বাস, সবগুলো তালে বাসর হবে। ঠিক আছে, বিশ্বাস, সবগুলোই তালে বাসর হবে। আচ্ছা, ঐতিহ্য, ঐতিহ্য। ঠিক আছে, ঐতিহ্য, এই ওইটা আমরা এর আগেও দেখেছিলাম যে আমরা এই ওই থাকলে ওইটা কি হয়ে যায়, এই ওইটা কি হয়ে যায়, ওইটা ওই হয়ে যায়। ঠিক আছে, তো ঐতিহ্য, আর এখানে যে যুক্ত যুক্ত যে জফলাটা আছে, জফলাটাকে আমাকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, হৃৎপিণ্ড, দেখো হৃৎপিণ্ড, রফলা, এই তটা আমাকে অবশ্যই ত দিয়ে লিখতে হবে। ঠিক আছে, আর পিণ্ড বানানে যে আমাদের যুক্ত বর্ণটা আছে, যুক্ত বর্ণটা আমাকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, আর এই ডর মধ্যে কি আছে, ডর মধ্যে অবশ্যই অ ধ্বনি আছে, আর অ ধ্বনি থাকলে আমরা কি হই, ও হয়ে যাই। নদী শব্দের প্রথমেই অ ধ্বনি আছে, অ ধ্বনি থাকলে কি হয়ে যাবে, অ হয়ে যাবে। নো দি, আর দীর্ঘকার থাকলে কি হয়, রস্বইকার হয়, আমরা একটু পড়লাম না, দৈর্ঘ্যকার থাকলে রস্বইকার হবে। পদ্ম, পদ্ম বানানের মধ্যে হচ্ছে এখানে দ যোগ দ আছে, তা আমরা কি দ যোগ দটাকে ভেঙে এবং শেষে দতে যে অধ্বনি আছে, এই অধ্বনিকে কি করতে হবে, অধ্বনি বানাইতে হবে। আহ্বান, আহ্বান শব্দ উচ্চারণ হয় কি আহ্বান, আহ্বান শব্দ উচ্চারণ কি আহ্বান হয়, এখানে আহ্বান হবে, আহ্বান। তো এই ছিল হচ্ছে আমাদের শুদ্ধ উচ্চারণ। এখন আমরা দেখব বানান। ঠিক আছে, বানান। আচ্ছা, তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির 5টি বানান লেখো। অর্থাৎ তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমিতে যে নিয়ম আছে, সেখান থেকে 5টা নিয়ম উদাহরণ সহ লেখা লাগবে। তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমি প্রণীত 5টি নিয়ম হলো, তৎসম শব্দের বানানে র্যাফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। তৎসম শব্দের বানানে কি র্যাফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না, র্যাফের পর ব্যঞ্জন বর্ণটা দ্বিত্ব হবে না। যেমন দেখো অর্জন, সূর্য,
এগুলোর পর রেফের পর যে ব্যঞ্জনটা আছে সেটা কি দ্বিত্ব হবে না। 2 নাম্বার, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম এর স্তনে অনুসার হবে। ঠিক আছে, অনুসার হবে সন্ধির ক্ষেত্রে। ঠিক আছে, সন্ধির ক্ষেত্রে খ খ গ ঘ পরে থাকলে পূর্বপদে অন্তঃস্থিত ম এর স্থানে অনুসার হবে। ঠিক আছে, যেমন দেখো অহম, এই অহমে যে এই ম আছে, এই ম জায়গায় কি হবে, অনুসার হবে, অহংকার হয়ে যাবে। ঠিক আছে, সম, দেখো সমগীত, এই সময়ের সন্ধির ক্ষেত্রে শুধু কিন্তু এই মর জায়গায় কি হয়ে যাবে, অনুসার হয়ে যাবে। সন্ধির ক্ষেত্রে আমরা বললাম যে ক খ গ ঘ এর পরে থাকলে পূর্বপদে অন্তঃস্থিত মটা কি হয়ে যায়, অনুসার হয়ে যায়। ঠিক আছে, 3 নম্বর নিয়ম দেখো, তৎসম শব্দের বানানের শব্দের শেষে বিসর্গ থাকবে না। তৎসম শব্দের বানানের ক্ষেত্রে অবশ্যই বানানের শেষে কি থাকবে না, বিসর্গ থাকবে না। যেমন প্রথমত কোনো বিসর্গ থাকবে না। 4 নম্বর হচ্ছে যেসব তৎসম শব্দের রস্বই দীর্ঘই বা রস্ব ও দীর্ঘ উকার উভয় শুদ্ধ, কেবল শব্দের সেসব শব্দের রস্ব বা দীর্ঘ ইকারে এবং তার কার চিহ্ন, কার চিহ্ন হচ্ছে এটা, এগুলো হচ্ছে কি বর্ণ, তার হচ্ছে কার চিহ্ন হবে। ঠিক আছে, মানে তৎসম শব্দের রস্ব দীর্ঘই বা রস্ব ও দীর্ঘ ও উভয় শুদ্ধ, কেবল শব্দের শেষেই কি হয়, শব্দের শেষেই সেটার কার চিহ্ন হবে সে। যেমন হচ্ছে কিংবদন্তি, দেখো এই যে বদন্তি, রস্ব রস্বকার। ঠিক আছে, কিংবদন্তি ধরণী ইত্যাদি। তৎসম শব্দের বানানে রি রস এর পর মূর্ধন্য ব্যবহৃত হয়। তৎসম শব্দের বানানে রি রস এর পর মূর্ধন্য, আমরা কি নথ্যবিজ্ঞানের নিয়মে দেখেছি তৎসম শব্দের বানানে কি হয়, রি রস এর পর মূর্ধন্য হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি কি বলছে আমাদের। পরবর্তীতে হচ্ছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। ঠিক আছে, শুদ্ধ বানান, 8টা শব্দ দেওয়া আছে, এখান থেকে 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। আচ্ছা, নিশিতিনি, দেখো নিশিতিনি বানানের মধ্যে আমাকে অবশ্যই নিশিতিনি বানানের মধ্যে ঋষিকার দীর্ঘিকার, ঋষিকার দীর্ঘিকার, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, নিশিতিনি, দেখো প্রথম হচ্ছে ঋষিকার, নিশি, পরে দীর্ঘিকার, নিশি, পরে আছে ঋষিকার, আবার তিনি, ঋষিকার দীর্ঘিকার ঋষিকার, এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, নিশিতিনি। নমস্কার, নমস্কার বানানে আমরা যেখানে যে মূর্ধন্য স্বরটা আছে, সেই মূর্ধন্য স্বরটা কি হয়ে যাবে, দন্তাস হয়ে যাবে, বাস এতটুকুই। দেখো পেশাজীবী, এই বানানটা তো স্পষ্টই ভুল, এই পেশার বানানটাই তো ভুল। ঠিক আছে, পেশা বানানটা কি দন্তাস্য হয় নাকি তালব্য হয়, বলো, পেশা, পেশা, তাহলে এরকম হয় না, পেশাজীবী, পেশাজীবী। ঠিক আছে, পেশাজীবী। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানের মধ্যে আমরা সবাই জানি এটা অবশ্যই কি হয় না, দন্তন্য হয় না, মূর্ধন্য হয়। তো সব শব্দের বানানে কি হয়, মূর্ধন্য হয়। তাহলে এই ব্রাহ্মণ বানানের মধ্যে এটা কি হয়ে যাবে, দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে। ওকে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা যে বানানটা আছে সেটার মধ্যে এই অনুস্বরটা হবে না, বরং আকাঙ্ক্ষা ক আকার দিয়ে ওরা হচ্ছে কি উমযোগ, উমযোগ ক যোগ ক দিতে হবে, আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা। ঠিক আছে, আচ্ছা, ন্যূনতম, ন্যূনতম শব্দের বানানটা আমরা আগেও দেখলাম যে ন্যূনতম শব্দের বানানটার মধ্যে প্রথম যে দন্তান্নটা আছে ওইটার সাথে কি হবে, আমাকে ওইটার সাথে দীর্ঘ উকার হবে, এবং ওইটার সাথে কি হবে, আমার জফলা হবে। ঠিক আছে, এই যে এরকম হবে, ন্যূন, প্রথমেই দীর্ঘকার, প্রথমেই জফলা, পরে শুধু দন্তান্ন, ন্যূনতম, বাস। বিভীষিকা, দেখো বিভীষিকা, বিভীষিকা, এটা হচ্ছে কি ঋষিকা দীর্ঘিকার ঋষিকার, যেমন হচ্ছে এরকম সরি বিভীষিকা না, তা হচ্ছে ঋষিকা দীর্ঘিকার। ঠিক আছে, প্রথমে ঋষিকার, পরে দীর্ঘিকার, পরে ঋষিকার, এরকম। এই যে বি বি সি কা, বিভীষিকা। ঠিক আছে, ওকে, পরে দেখো ভৌগোলিক, ভৌগোলিক তো না, আমরা বলি ভৌগোলিক, ভৌগোলিক ঔকার হবে। ঠিক আছে, ভৌগোলিক, এরকম ভৌগোলিক, ভৌগোলিক, ভৌগোলিক। ঠিক আছে, ওকে, আচ্ছা, আমরা তাহলে 3 নং প্রশ্ন দেখি। 3 নং প্রশ্নে বলা হয়েছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি, আমাদেরকে কি করতে হবে, উদাহরণ সহ লিখতে হবে। আচ্ছা, তো ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহ যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। অর্থাৎ ব্যাকরণগত অবস্থানের কারণে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহকে যে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলিকে কি বলা হয়, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হয়। ব্যাকরণিক শব্দ শ্রেণীর মোট 8 প্রকার। ঠিক আছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে কি মোট 8 প্রকার। যেমন হচ্ছে কি
বিশেষ্য, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায়। আমরা জানি বিশেষ্য মানে কি, কোনো কিছুর নামকে বিশেষ্য বলা, ঠিক আছে। তো যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম, ব্যক্তি, বস্তু, জায়গা ইত্যাদি, গুণ, জাতি, সমষ্টি, যে কোনো কিছুর নাম বোঝালে সেটা কি বলা হয়, বিশেষ্য বলা। যেমন দেখো থালা, বাটি, টাকা ইত্যাদি, এগুলো হচ্ছে কি বিশেষ্য শব্দ, ঠিক আছে। পরবর্তীতে দেখবো আমরা কি সর্বনাম। দ্বিতীয়ত হচ্ছে কি সর্বনাম। দেখো বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকেই সর্বনাম বলা হয়। অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে, ইংলিশ আমরা বলি না নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, ঠিক তেমনি বিশেষ্যের পরিবর্তে যে ওয়ার্ড আমরা বসাইতে পারি বা যে শব্দ ব্যবহার করতে পারি তাকেই বলা হয় কি সর্বনাম, ঠিক আছে। সর্বনাম সাধারণত ইতিপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধিত্ব শব্দ প্রতিনিধিত্বকারী শব্দ হিসেবে কাজ করে। তারা হচ্ছে কি যে সর্বনাম কি করে, সাধারণত ইতপূর্বে ব্যবহৃত বিশেষণের প্রতিনিধিত্বকারী, অর্থাৎ পূর্বে যে বিশেষণটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পূর্বে যে নাউনটা বা আমাদের যে নামপদটা ব্যবহার করা হয়েছে সেই নামপদটার প্রতিনিধিত্বকারী হিসাবেই সর্বনাম পদটা বসে। দেখো অবনী অষ্টম শ্রেণীতে পড়ে, এইখানে এই যে অবনী আছে, অবনী সে একটা কি বিশেষ্য পদ। তো এই পূর্বে ব্যবহৃত হয়েছে বিশেষ্য পদটা, সেটা দিয়ে আমাকে পুনরায় ব্যবহার করতে হয়, সেই জায়গায় আমরা এই বিশেষ্য পদটা ব্যবহার না করে সর্বনাম পদটা ব্যবহার করি, এটাই সর্বনাম। দেখো প্রথমে বলছে যে অবনী অষ্টম শ্রেণীতে পড়ে, সে নিয়মিত স্কুলে যায়, এইখানে যে সে বলছে সেটা হচ্ছে কি সর্বনাম পদ, এবং এই সেটার যে বিশেষ্য পদটা আছে সেটা কিন্তু পূর্বে অলরেডি আমরা ব্যবহার করছি, সেটা এই জন্য বলা হয়েছে যে প্রতিনিধিত্বকারী শব্দ হিসেবে বসবে, কিন্তু এটা ইতিপূর্বে ব্যবহৃত হতে হবে, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর দিকে আমাদের 3 নম্বর হচ্ছে কি বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। যে শব্দ শ্রেণী দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ার দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়, বিশেষণ বলে, ঠিক আছে। যেমন হচ্ছে নীল পরি, দেখো নীল পরি, পরিটা কেমন নীল, এটা পরিটার কি দোষ বা গুণ, পরিটার গুণ বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, বা অবস্থা ইত্যাদি, এগুলোকে কি বলা হয় বিশেষণ। ক্রিয়াপদ, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা, অর্থাৎ ভার্ব, কোনো একটা কাজ বোঝায়, কোনো কিছু করা বা ক্রিয়া সম্পাদন করাকে বোঝায়, তাকেই বলা হয় কি ক্রিয়া। যেমন থাকা, হওয়া, গঠা ইত্যাদি হচ্ছে কি ক্রিয়াপদ। নিজাম কাঁদছে, কাঁদছে, কান্না করা একটা কি ক্রিয়া বা কাজ, সো এটা একটা ক্রিয়াপদ। ক্রিয়া বিশেষণ, যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষায়িত করে, অর্থাৎ হচ্ছে কি অ্যাডভার্ব, যে শব্দটা কি করে একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদকে বিশেষায়িত করে তাকেই ক্রিয়া বিশেষণ বলে। যেমন হচ্ছে কি বাসনটি দ্রুত চলতে শুরু করলো, এই যে বাসটি দ্রুত চলতে শুরু করলো, বাসটি চলতে শুরু করলো, কি কেমন চলতে শুরু করলো, দ্রুত, তাই চলতে শুরু করাকে কি করে বিশেষায়িত করেছে দ্রুত শব্দটা, তাই দ্রুত হচ্ছে কি একটি ক্রিয়া বিশেষণ। পরবর্তীতে হচ্ছে কি যোজক শব্দ, ঠিক আছে। যোজক শব্দ, যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। দেখো যোজক মানে কি, একটা বাক্যের সাথে অন্য বাক্য, একটা শব্দের সাথে অন্য একটা শব্দের সাথে সংযোজন, বিয়োজন বা সংকোচন যাই ঘটাক সেটা হচ্ছে কি যোজক শব্দ। যেমন হচ্ছে তুমি কাবে আর আবির পড়বে, দেখো তুমি কাবে আবির পড়বে, এই আর শব্দটা কিন্তু এই দুইটা বাক্যে যুক্ত করছে, ঠিক আছে। যুক্ত করা অথবা কি করা, বিয়োজন করা অথবা সংকোচন করাকেই কি বলে, যোজক বলে। অনুসর্গ, আমরা একটু আগে অনুসর্গ দেখছিলাম যে অনুসর্গ কি, যে শব্দ যারা স্বাধীনরূপে আবার কখনো শব্দ বিভক্তির নেই বাক্যে ব্যবহৃত হয়, অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে অনুসর্গ বলা হয়। অনুসর্গ হচ্ছে ওই সকল শব্দ যে সকল শব্দ বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যাইতে পারে বা যেতে পারে, ঠিক আছে, স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করা যেতে পারে, অথবা সে কী করে বিভক্তির ন্যায় কাজ করে, অর্থাৎ অন্য একটা শব্দের সঙ্গে বসে সেই শব্দটাকে অর্থ স্পষ্ট করে, ঠিক আছে, বিভক্তির ন্যায় কাজ করে। পরে হচ্ছে আবেগ শব্দ, যে সকল শব্দ মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশকে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলা হয়, ঠিক আছে, যে সকল শব্দ মনের ভিতর ভাব বা ভাব বা আবেগ প্রকাশ করে তাকে আবেগ শব্দ বলা হয়। আচ্ছা পরে বলছে যে যেমন হচ্ছে সে তো আজ ভালোই, বাহ সে তো আজ ভালোই খেলেছে, বাহ, এই যে একটা আবেগ প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে আবেগ শব্দ। ওকে, পরবর্তীতে আমাদের অথবা দিয়ে বলা হয়েছে যে নিম্নলিখিত যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করা, অর্থাৎ আমাকে এখানে কি আছে, আমাকে এখানে যে 8টা বাক্য দেওয়া আছে, এই 8টা বাক্যের মধ্যে প্রত্যেকটা বাক্যের মধ্যে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে, অর্থাৎ শব্দ আছে, ওই শব্দগুলিকে আমাকে নির্দেশ করতে হবে এই শব্দগুলো ব্যাকরণিক কোন শব্দ শ্রেণীর ভিতরে পড়ে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি, প্রথমে বলছে কি এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, মিছিল একটা নাম, একটা বিশেষ্য, ঠিক আছে, সহজ বিষয়টা একটা বিশেষ্য, এটা কি এটা বিশেষ্য, বিশেষ, ঠিক আছে। পরন্ত বিকালে হাঁটতে
ভালো লাগে। পড়ন্ত বিকেল, দেখো বিকেল হচ্ছে একটা বিশেষ্য, আর ওই বিকেলটাকে মডিফাই করছে, অর্থাৎ বিশেষ্যকে মডিফাই করা কি কি বলোটা? আচ্ছা, এটা কি বিশেষণ। আবার তুমি অন্যভাবে বলা যেতে পারে বিকেল কি এটা বিশেষ্য, তো বিশেষ্য দোষ গুণ সংখ্যা অবস্থা আমরা পড়ছিলাম না? তাহলে হচ্ছে কি এই বিকেলের অবস্থা কি? পড়ন্ত বিকেল, বিকেলটা কেমন? পড়ন্ত। তাই আমরা বলতে পারি এই পড়ন্তটা কি একটা বিশেষণ, একটা বিশেষণ, একটা বিশেষণ, ঠিক আছে? মূর্ধন্য হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, অনেকেই ভাতের বদলে রুটি খায়, তাই ভাতের বদলে রুটি খায়, দেখো এটা অনুসর্গ বর্ণ, ঠিক আছে? আমরা একটু আগে বলছিলাম যে বাক্যের কিসের নিয়ে কাজ করে, বিভক্তি নিয়ে কাজ করে, অথবা স্বাধীনভাবে বসতে পারে। তো অনেকেই ভাতের বদলে রুটি খায়, তাহলে এটা কি? এটা অনুসর্গ, ঠিক আছে? অনুসর্গ। ওকে, পরে হচ্ছে পরবর্তীতে বলা হয়েছে যে আচ্ছা, আজ নয় কাল সে আসবেই, আজ নয় কাল সে আসবে, সেটা কি? এটা বিয়োজন। বিয়োজন আমরা একটু আগে পড়ছিলাম, যে সকল শব্দ বাক্যের সাথে বাক্য অথবা শব্দের সাথে শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে কি বলা হয়? যোজক বলা হয়। তো এখানে দেখো আজ নয় কাল যাবে, তাহলে অবশ্যই এটা যোজক শব্দ, কারণ এখানে একটা বিয়োজন বোঝাইতেছে। যোজক শব্দ, এটা কি? এটা যোজক শব্দ। ওকে, পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। পহেলা বৈশাখ কি? বাঙালির উৎসবের দিন। তাকে দেখো এটা একটা কি? পহেলা বৈশাখ একটা উৎসবের নাম কিনা বলতো? নাম কিনা? অবশ্যই একটা নাম। তাহলে এই পহেলা বৈশাখ যেহেতু একটা নাম বা বিশেষ্য, তাই আমরা বলতে পারি এটা একটা কি? একটা বিশেষ্য পদ। এটা একটা বিশেষ্য পদ। এটা কি পদ? একটা বিশেষ্য পদ। যে পদ দ্বারা কোনো কিছুর নাম, ব্যক্তি, বস্তু, জায়গা, সমষ্টি, জাতি ইত্যাদি নাম বোঝাইতে পারে, সেই সকল শব্দকে আমরা কি বলি? বিশেষ্য পদ বলি, ঠিক আছে? ওকে, সাবাস দারুণ খেলেছে আমাদের ছেলেরা। সাবাস দারুণ খেলেছে, এটা আবেগ শব্দ, আবেগ বোঝাইতেছে, ঠিক আছে? তাছাড়া আমরা বলতে পারি যে আবেগ জাতীয় কিছু আবেগ চিহ্ন আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে, ওই চিহ্নগুলো থাকলেই আমরা আবেগ শব্দ চিনতে পারি। তাহলে এটা অবশ্যই কি হবে? আবেগ শব্দ। কি শব্দ? আবেগ শব্দ, আবেগ শব্দ বা আবেগ পদ। ওকে, পরে চলো কোথাও বেড়াতে যাই, চলো কোথাও বেড়াতে যাই, এই যে শব্দটা আছে চলো কোথাও বেড়াতে যাই, সেটা কি? কোথাও, কোথাও কি বলো? কোথাও একটা সর্বনাম, অর্থাৎ কোনো একটা জায়গার জায়গার পরিবর্তিতে বসছে। কোথাও কি তার কোনো একটা জায়গা আছে, একটা জায়গায় তার নাম আছে, ওই নামটা কি বিশেষ্য, তো ওই নামটার পরিবর্তিতে ব্যবহার করা হয়েছে কোথায়, ঠিক আছে না? বা কোথাও, তাহলে এই কোথাটা কি? অবশ্যই একটা সর্বনাম পদ হবে। কোথাও কি? সর্বনাম পদ। কোথাও সর্বনাম পদ। কোথাও কি পদ? সর্বনাম পদ। আচ্ছা, অধিক বুঝন অনুচিত নয়। অধিক বুঝন অনুচিত মানে কি? অতিরিক্ত খাওয়া উচিত নয় আর কি। তো বুঝন কি? বুঝন, শয়ন, গমন এগুলো হচ্ছে কি? ভাব বিশেষ্য। তাহলে কি? এটা অবশ্যই বিশেষ্য। এটা কি পদ? বিশেষ্য পদ। কাউকে বোঝাচ্ছে, এগুলো হচ্ছে ভাব বিশেষ্য, ঠিক আছে? বুঝন, শয়ন, গমন ইত্যাদি ভাব বিশেষ্য। তো আশা করি তোমরা এগুলো পারছো বা পারবে। তো এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নিম্নলিখিত নির্মিতি অংশ, অর্থাৎ আমাকে এখানে 15টা পারিভাষিক শব্দ আছে, সেখান থেকে 10টা পারিভাষিক শব্দ উত্তর লিখতে হবে, অথবা একটা অনুবাদ থাকবে, সেই অনুবাদটা আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? তো আমরা চলো আমরা প্রথমে পারিভাষিক শব্দগুলো দেখব, পরে অনুবাদটাও দেখব। আচ্ছা, পারিভাষিক শব্দে বলা হয়েছে যে অটোগ্রাফ। অটোগ্রাফ মানে কি? স্বাক্ষর বা স্বলেখন। অটোগ্রাফ মানে স্বাক্ষর অথবা স্বলেখন, ঠিক আছে? পরে বলছে 2 নম্বরে বলা হয়েছে কি যে বিলিনগল। বিলিনগল মানে কি? দ্বিভাষিক, অর্থাৎ ডুওলিঙ্গীয়, মানে দুই ভাষার ব্যবহৃত, এরকম কি দ্বিভাষিক বা দুই ভাষা, ঠিক আছে? কমেট। কমেট মানে হচ্ছে কি? ধূমকেতু। কমেট মানে কি? ধূমকেতু। ওকে, পরে হচ্ছে কি ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হচ্ছে কি? উপভাষা। ডায়ালেক্ট, ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে কি? উপভাষা, ঠিক আছে? ইভালুয়েশন। ইভালুয়েশন মানে কি? মূল্যায়ন করা, ঠিক আছে? মূল্যায়ন করা। ইভালুয়েশন মূল্যায়ন। পরে হচ্ছে কি ফার্স। ফার্স বা ফের্স, এর অর্থ হচ্ছে কি? প্রহসন, ঠিক আছে? আমরা ওই যে এটা প্রহসন হচ্ছে কি? বাংলা সাহিত্যের একটা কাব্য, ঠিক আছে? বা এটা হচ্ছে কি কাব্য, মানে এক ধরনের কাব্য আর কি। এটা গল্প, উপন্যাস, নাটকের মতো এক ধরনের কাব্য। আর পর হচ্ছে গ্লোবাল। গ্লোবাল মানে হচ্ছে কি? বৈশ্বিক বা বিশ্বব্যাপী। বৈশ্বিক অথবা বিশ্বব্যাপী। গ্লোবাল মানে হচ্ছে কি? বৈশ্বিক বা বিশ্বব্যাপী। ওকে, হোস্টেজ। হোস্টেজ মানে হচ্ছে কি? শরীর বন্ধক বা জিম্মি। হোস্টেজ মানে কি? শরীর বন্ধক অথবা জিম্মি। হোস্টেজ মানে জিম্মি। ওকে, পর হচ্ছে ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট মানে হচ্ছে কি? অভিবাসী। ইমিগ্রেন্ট মানে হচ্ছে কি? অভিবাসী।
আবার অনেকে ভাবে যে এটা প্রবাসী, কিন্তু এটা প্রবাসী না, ইমিগ্রেন্ট মানে হচ্ছে প্রবাসী। আহ, পরে হচ্ছে কি লিজেন্ড। লিজেন্ড শব্দের অর্থ কি? লিজেন্ড শব্দের পারিভাষিক রূপ হচ্ছে কি কিংবদন্তি। ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো হচ্ছে ইশতেহার বা লিখিত ঘোষণা বা কোনো একটা লিখিত বর্ণনা বা ইশতেহার, ঠিক আছে? ইশতেহারটাই সবচেয়ে ব্যাটার মনে হয়, ঠিক আছে? নিউট্রিশন, নিউট্রিশন মানে হচ্ছে কি পুষ্টি, নিউট্রিশন হচ্ছে কি পুষ্টি, নিউট্রিশন মানে হচ্ছে কি পুষ্টি। প্রিফিক্স, দেখো প্রিফিক্স আমরা জানি যে প্রিফিক্স হচ্ছে, আমরা সাফিক্স প্রিফিক্স পড়েছি। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে বসে, অর্থাৎ উপসর্গ, যেটা কোনো একটা শব্দ বা পদের পূর্বে বসে ওই শব্দ বা পদকে বিশেষায়িত করতে পারে, ওটা হচ্ছে কি প্রিফিক্স, ঠিক আছে? আচ্ছা, প্রিফিক্স। পরে হচ্ছে কি রোটেশন, রোটেশন মানে হচ্ছে কি আবর্তন বা ঘূর্ণন, ঠিক আছে? রোটেশন, রোটেশন মানে আবেগ বা ঘূর্ণন, ঠিক আছে? আর এটা পারবে। পরে হচ্ছে সিম্বল, সিম্বল মানে হচ্ছে কি প্রতীক, সিম্বল মানে হচ্ছে কি প্রতীক, চিহ্ন বা সংকেত, প্রতীক, চিহ্ন অথবা সংকেত, সেটা হচ্ছে কি সিম্বল, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে কি আমরা দেখবো হচ্ছে, এখন দেখবো আমরা অনুবাদ, ঠিক আছে? বাংলা অনুবাদটা একটু দেখবো, ঠিক আছে? দেখো বলছে লাস্ট ইয়ার স্টুডেন্ট স্টার্টেড এ কোঅপারেটিভ শপ ইন দেয়ার স্কুল। কি বলছে বলো তো? লাস্ট ইয়ার, গত বছর, স্টুডেন্টস স্টার্টেড, শিক্ষার্থীরা শুরু করেছিল, এ কোঅপারেটিভ শপ, একটা কি সমবায়ী দোকান। কোঅপারেটিভ মানে কি সমবায়ী দোকান, ইন দেয়ার স্কুল, অর্থাৎ গত বছর শিক্ষার্থীরা তাদের স্কুলে একটি সমবায়ী দোকান খুলেছিল বা শুরু করেছিল। বাস, খুব সহজ। দ্য শপ ওয়াজ প্রফিটেবল, ওই দোকানটা কে ছিল? লাভজনক, ঠিক আছে? লাভজনক। দ্য শপ ওয়াজ প্রফিটেবল। ওকে, দ্য স্টুডেন্ট লোক টার্নস টু ওয়ার্ক ইন দিস শপ, দ্য স্টুডেন্ট টোক টার্নস টু ওয়ার্ক ইন দিস শপ। এই বাক্যটা মানে কি? দেখো, এই টোক টার্ন, এখানে একটা গ্রুপ বার ব্যবহার করা হয়েছে। দ্য স্টুডেন্ট টোক টার্ন টু ওয়ার্ক ইন শপ, অর্থাৎ এই দোকানে যারা কাজ করে, যে সকল স্টুডেন্টরা কাজ করে, তারা কি করে, মানে একের বদলে একে কাজ করে, এরকম, ঠিক আছে? তারা পর্যায়ক্রমে বা একের বদলে একজন কাজ করে চলে যাওয়ার পর একজন কাজ করে, এরকম আর কি, মানে তারা পর্যায়ক্রমে কাজগুলো করে। আচ্ছা, অল দ্য ইয়ার দে লার্ন হাউ টু ওয়ার্ক টুগেদার, প্রতি বছর অর্থাৎ সারা বছর ব্যাপী তারা কি পুরো বছর ব্যাপী বা সারা বছর ব্যাপী তারা শিখে, তারা কি শিখে? কীভাবে একসাথে কাজ করতে হয়, ঠিক আছে? ওকে, ইন দিস ওয়ে দে মেড এ গুড প্রফিট, এইভাবে তারা কি করে? একটা ভালো মুনাফা অর্জন করে, ঠিক আছে? দে মেড এ প্ল্যান টু মেক এ গার্ডেন ইন দ্য স্কুল, দে মেড এ প্ল্যান, তারা কি করে? একটা প্ল্যান তৈরি করে, টু মেক এ গার্ডেন ইন দ্য স্কুল ইয়ার, অর্থাৎ তারা স্কুলের প্রাঙ্গণে একটা কি গার্ডেন বা বাগান তৈরি করার বা বাগান তৈরি করার চিন্তা ভাবনা করে বা প্ল্যান করে, ঠিক আছে? দে কল্ড এ মিটিং অ্যান্ড ডিসকাসড মেনি পয়েন্ট অ্যাবাউট গার্ডেনিং, তারা কি করে? তারা একসাথে একটা মিটিং বা সমাবেশ ডাকে এবং সেইখানে তারা ওই গার্ডেনিং সম্পর্কে আলোচনা করে। দে হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক ইন গার্ডেন টু এভরিডে, দে হ্যাভ ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে, হ্যাভ ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে, টু ওয়ার্ক কাজ করবে, ইন দ্য গার্ডেন এভরিডে, তারা প্রতিদিন ওই গার্ডেনে বা ওই বাগানে কাজ করবে। এটা খুব সহজ ছিল, খুব কঠিন বিষয় না। এই অনুবাদটাও একদম সহজ ছিল। তো তোমরা চাইলে অনুবাদটা আনসার করতে পারো, আবার চাইলে পারিভাষিক শব্দ উত্তর করতে পারো। আচ্ছা, এবার আমরা 5 নং প্রশ্নে যাব। তো 5 নং প্রশ্নে বলা হয়েছে অমর 21শে গ্রন্থমেলা 2024 সমাপনী দিবস নিয়ে একটি দিনলিপি রচনা করো। দিনলিপি মানে হচ্ছে তোমার একটা পুরো দিনের ঘটনাবলী, ঠিক আছে? তো বলছে অমর 21শে গ্রন্থমেলা 2024 এর সমাপনী দিবস নিয়ে দিনলিপি লিখো। আচ্ছা, আমরা দেখি কি বলছে। 28 ফেব্রুয়ারি 2024 বুধবার রাত 11:30 বনশ্রী, ঢাকা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ফেব্রুয়ারি 28 তারিখ শেষ হয় 2024 সালের মাসব্যাপী অমর 21শে গ্রন্থমেলা, ঠিক আছে? অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখে অমর 21শে গ্রন্থমেলা বইমেলা শেষ হয়। আচ্ছা, করোনা সংকটকালে কাটিয়ে পাঠক লেখকদের মনে আনন্দ সঞ্চার করে এবছর অমর 21শে বইমেলা শুরু হয়েছিল। অর্থাৎ এই 24-এর আগে আমাদের দেশে বা সারা বিশ্বব্যাপী একটা করোনা মহামারী হয়েছিল। সেই করোনা মহামারী কাটিয়ে উঠে মানুষ কী করছিল? সংকট কাটিয়ে এখন পাঠক এবং লেখকদের মনে আনন্দ সঞ্চার করে এই 21শে বইমেলাটি শুরু হয়েছিল। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কয়েকদিনের মধ্যেই মেলা উৎসবমুখর হয়ে উঠেছিল। অর্থাৎ এই মেলাতে সব শ্রেণী পেশার মানুষ, কৃষক, জেলে, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ইত্যাদি সবাই, সাধারণ ছাত্র জনতা ইত্যাদি সকল শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়েই এই মেলাটা কী হয়েছিল? উৎসবমুখর একটা পরিবেশের সৃষ্টি করেছিল।
কিন্তু সেই মেলা শেষ হতে যাচ্ছে এটা ভেবে অনেকেই মন খারাপ করে। ঠিক আছে, ওই মেলাটা এখন 28 ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। তো এই এটা ভেবে কি অনেকেরই মন খারাপ। তবে শেষ দিনে পাঠককে ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। শেষ দিন কি ওই পাঠককে ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ, অর্থাৎ যেখানে বইমেলা আয়োজন করা হয়ে থাকে। ঠিক আছে, মেলার শেষ দিন হওয়ায় ভিড় অনেক। যেহেতু মেলার শেষ দিন, সবাই আজকে একটু ভিড় বেশি করেছে, ভিড় হয়েছে অনেক। কেউ এসেছে বই দেখতে, আবার কেউ এসেছে বই কিনতে, আবার কেউ প্রিয় লেখকের সাথে দেখা করার জন্য এসেছে। বইমেলার মধ্যে আমরা জানি লেখকরা উপস্থিত থাকে, তো কেউ হয়তো বা বই কিনতে আসছে, কেউ বই দেখতে আসছে, এবং কেউ কেউ তাদের প্রিয় বা পছন্দের লেখকের সাথে দেখা করার জন্যও আসতে পারে। মূলত মেলার শেষ দিন প্রায় সব লেখক উপস্থিত থাকার চেষ্টা করেন। ওই যে বিশেষ করে মেলার শেষ দিনে সকল লেখক উপস্থিত থাকার চেষ্টা করেন। ঠিক আছে, আজও অধিকাংশ লেখক উপস্থিত হয়েছিলেন। ভক্তরা প্রিয় লেখকের বই কিনেছিল আর অটোগ্রাফ নিয়েছিল। অমর একুশে বইমেলা সমাপনী অনুষ্ঠানে বিকেল 5টায় শুভেচ্ছা বক্তৃতা দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। ঠিক আছে, মোহাম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক। ঠিক আছে, প্রতিবেদন উপস্থাপন করেন অমর একুশে বইমেলা 2024 এর সদস্য সচিব ডক্টর A.K.M. মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী K.M. খালিদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব মোহাম্মদ আবুল মনসুর। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঠিক আছে, প্রতি বছরের মতো এবারেও সমাপনী অনুষ্ঠানে গুণীজনদেরকে স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর 23 প্রকাশিত বিশ্ব ও গুণগত মানসম্পন্ন সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে চিরন্তন সাহা স্মৃতি পুরস্কার 2024 দেওয়া হয়েছে। অর্থাৎ যেই প্রকাশনীটি সবচেয়ে বেশি বই বিক্রি করতে পারে, ওই প্রকাশনীর জন্য পরবর্তী বইমেলায় একটি করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকে। ঠিক আছে, তো সেটা এখানে ছিল। এইভাবে আমরা শেষ করে দিতে পারি। আচ্ছা, পরবর্তী দেখি। অনুষ্ঠানে সৈয়দ অলিউল্লাহ বাংলা সাহিত্য পুরস্কার 2023, কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার 24 এবং অমর একুশে বইমেলা 2024 উপলক্ষে ভিন্ন গুণীজনকে স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। আচ্ছা, পুরস্কার প্রদান শেষ হলে শুরু হয় গানের অনুষ্ঠান। যখন পুরস্কার অনুষ্ঠান শেষ হয়েছে তখন গানের অনুষ্ঠান শুরু হয়েছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি পরিবেশন করে স্বনামধন্য শিল্পীরা। এরই মধ্যে আমি বই কিনেছি হাসান আজিজুল হকের আত্মজ ও একটি কবরী গাছ ও বই দুটি কিনেছি। সন্ধ্যা 7টার সময় মেলা থেকে ফিরে আসলাম, সুন্দর ও ক্লান্তিময় একদিন পার করে আবির ঢাকা। এই যে দেখো, এখানে কি হয়েছে, জাস্ট 21শে ফেব্রুয়ারির শেষ দিন, অর্থাৎ বইমেলার শেষ দিনটাকে সে একটা দিনলিপির ভিতর পুঞ্জীবিত করেছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন সেটা বলছে কি, অথবাদি আমাদের তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা লেখো। ঠিক আছে, তারিখ জাজিরা ডিগ্রি কলেজ, জাজিরা শরীয়তপুর, বিষয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন। ঠিক আছে, অর্থাৎ তোমার কলেজ প্রাঙ্গণে মহান বিজয় দিবস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করার কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আপনার পত্র নং তালিকাত মোতাবেক গত 26শে মার্চ কলেজ উদযাপিত স্বাধীনতা দিবস সম্পর্কে নিম্নোক্ত প্রতিবেদন আপনার অবগতির জন্য পেশ করছি। আমরা একটু পড়ে দেখি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 26শে মার্চ 2025 আমাদের কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে কবিতা রচনা ও পাঠ, প্রবন্ধ লিখন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন সঙ্গীত আয়োজন করা হয়। প্রতিটি বিষয়ের ওপর প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্তদের জন্য সম্মানজনক পুরস্কার ব্যবস্থা করা হয়। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদেরকে পুরস্কৃতও করা হয়। কবিতা রচনা ও প্রবন্ধ রচনার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় একাদশ শ্রেণীর ছাত্রী আঁখি, তিনি কবিতায় এবং রচনায় প্রথম হয়েছে, এবং কবিতা রচনায় দ্বিতীয় হয় একাদশ শ্রেণীর ছাত্র তৌফিক, এবং প্রবন্ধ রচনায় প্রথম হন স্নাতক শেষ বর্ষের ছাত্র পলাশ। প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীরা কোনো না কোনো বিষয়ে পুরস্কার পেয়েছে। মুক্তিযোদ্ধাদের পুরস্কার স্বরূপ টানা মুক্তিযোদ্ধা কমান্ডারের হাতে এক সেট মুক্তিযোদ্ধা দলিল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের সাহেব। অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। প্রতিবেদক মোহাম্মদ আলী আহ্বায়ক, অনুষ্ঠান আহ্বায়ক। এই তো শেষ।
তো এ হচ্ছে আমাদের প্রতিবেদন। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে দিনলিপি, বৈদ্যুতিন চিঠি। ঠিক আছে, আমাদের 6 নং প্রশ্নে বলা হয়েছে জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লিখো অথবা রচনা করো। আচ্ছা, বৈদ্যুতিন চিঠি ক্ষেত্রে আমরা এখানে ফ্রম তুমি তোমার জিমেল দিবে এবং টুতে তুমি তোমার বন্ধুর জিমেল দিতে পারো। ঠিক আছে, আর পরে হচ্ছে সাবজেক্ট তুমি অবশ্যই দিবা, এগুলো তো অবশ্যই পূরণ করবা। সাবজেক্ট হচ্ছে জরুরি রক্তদান বিষয় এবং সেন্ট হচ্ছে তারিখটা হচ্ছে কত, 14 ফেব্রুয়ারি 2025 6টা PM। ওকে, প্রিয় বান্ধবী, সুবিদ আঙ্কেল সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি, জরুরি রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এবি নেগেটিভ, তোর রক্তের গ্রুপের সাথে ম্যাচ করেছে, যত তাড়াতাড়ি পারিস চলে আস, এক ব্যাগ ব্যবস্থা হয়েছে, আরও লাগবে, সাবধানে থাকিস, তোর বান্ধবী নাজিয়া সুলতানা। কত সহজ, কত ছোট একটা কি বৈদ্যুতিন চিঠি। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি ও আর্থিক অনুদান চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো। এটা আরও সহজ, আবেদনপত্র লেখার কথা বলা হয়েছে কলেজের প্রধান শিক্ষকের নিকট আর্থিক সহায়তা ও অনুমতি চেয়ে। ঠিক আছে, 29 ডিসেম্বর 2024 বরাবর অধ্যক্ষ মহোদয়, মাওলানা মোহাম্মদ আলী কলেজ, কাকমারি, টাঙ্গাইল। বিষয় শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের জন্য আবেদন। ঠিক আছে, মহোদয় সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয় বা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের নিয়মিত শিক্ষার্থী, প্রতি বছরের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দেশের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোতে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ভোগ যে বিগত প্রায় 2 বছরে এককভাবে তো নয়, অন্য কোনো বিভাগের সাথেও শিক্ষা সফরে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। এবার মানবিক বিভাগ থেকে পৃথকভাবে আমরা কক্সবাজার ও সেন্ট মার্টিন যেতে আগ্রহী। বিশেষ করে ভূগোল বিষয়ের জন্য এ সফরটি খুবই ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। ঠিক আছে, আচ্ছা, বিশেষ পরে হচ্ছে ভূগোল ও বাংলা বিভাগের প্রিয় 4জন শিক্ষক আমাদের সাথে যেতে সম্মতি দিয়েছেন। উল্লেখ্য শিক্ষা সফরের অর্ধেক ব্যয় বহন করতে সবাই সম্মত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অতএব মহোদয়ের কাছে বিনীত আবেদন, আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দান সহ অর্ধেক খরচ কলেজ থেকে বহন করা সদয় সম্মতি দিলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত দেলোয়ার হোসেন, দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রেরক প্রাপক ইত্যাদি। বাস, এটা বক্সটা আবেদনের ক্ষেত্রে দিতেও পারো, আবার নাও দিতে পারো। ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, তো এই ছিল আমাদের বি সেট। তো এবার হচ্ছে আমরা সি সেট এর সমাধান দেখব। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা সি সেটটা দেখি। তো সি সেটের মধ্যে বলা হয়েছে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। ঠিক আছে, বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। ওকে, তো আমরা দেখি প্রথমে কি বলছে। শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে, তারপর হ্রস্বকার বা দীর্ঘকার কিংবা হ্রস্ব উকার বা দীর্ঘ উকার থাকে, তবে সে অ উচ্চারণ অকারের মতো হবে। এই যে এই অটা কি হয়ে যাবে, অর্থাৎ সংক্ষিপ্ত কথা হচ্ছে আমার এরকম হয়ে যাবে, এই অটা কি হয়ে যাবে, অটা ও হয়ে যাবে শব্দের আদিতে যদি অধ্বনি থাকে, এবং তারপরে কি থাকতে হবে, অবশ্যই হ্রস্বইকার বা দীর্ঘইকার, হ্রস্ব উকার বা দীর্ঘ উকার থাকতে হবে। ঠিক আছে, দেখো আমরা দেখি উদাহরণ, দেখো তাহলে উদাহরণ দেখো কি বলছে যে অতীত। দেখো এই অতীতে শব্দের প্রথমে কি আছে, অধ্বনি আছে। হ্যাঁ, পরবর্তীতে কি আছে, দেখো একটা দীর্ঘ উকার আছে না, আছে তো, তাহলে আমাদের কি এই নিয়ম পড়ছে কিনা, পড়ছে। এই নিয়মে কি আছে, এবং এই নিয়মে বলা হয়েছে এই অটা কি হয়ে যাবে, এই অটা ও হয়ে যাবে। এই তো, ওই যে অটা ও হয়ে গেছে, বাস। দেখো নদী, খুব লক্ষ্য করে দেখো এখানে নদীর মধ্যে কি আছে, অ আছে। হ্যাঁ, এবং এই যে দীর্ঘইকার আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই অটা কি ও হয়ে যাবে না, নদী হয়ে যাবে না, হয়ে যাবে কি না, অবশ্যই হয়ে যাবে। অনুরোধ, সেম, এই যে এখানে তোমার কি আছে, অনুরোধের মধ্যে হ্রস্ব উকার আছে, হ্রস্ব উকার, এবং হচ্ছে কি এখানে অ আছে, তাহলে অ ধ্বনি থাকলে এবং তারপরে কি হ্রস্ব উকার থাকলে সেটা কি হয়ে যাবে, এই অটা ও হয়ে যাবে, তাহলে অনুরোধ হয়ে যাবে, ময়ূর ইত্যাদি এরকম। ওকে, পরবর্তীতে দেখো বলছে শব্দের আদ্য ও এর পরে জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ সাধারণত অকারের মতো হয়। অর্থাৎ শব্দের আদ্য বা শুরুতে যদি অকারের পরে জফলা যুক্ত হয়,
তখন জফলাযুক্ত কি হয়, জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রে অ এর উচ্চারণটা কি অর মধ্যে হয়ে যাবে। এই যে দেখো এখানে কি আছে, আদ্য অ আছে, প্রথমে অ আছে, ঠিক আছে, পরে কি, পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কিনা বলো, এই যে দন্তন্য কি একটা, দন্তন্য কি একটা ব্যঞ্জন বর্ণ না, কি যুক্ত, জফলাযুক্ত, জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে এখানে এই আদ্য অটা কি হয়ে যাবে, আদ্য অটাও ও হয়ে যাবে। বিষয়টা বুঝছো কিনা, মানে শব্দের শুরুতে কি থাকবে, অ থাকবে, এবং তারপরে যুক্ত ব্যঞ্জন থাকবে, যুক্ত ব্যঞ্জন থাকবে, ঠিক আছে, যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকবে। যেমন অত্যাচার, এই তো আছে যুক্ত ব্যঞ্জন, তার সাথে কি আছে, জফলা আছে, ইত্যাদি, কন্যা, কন্যা ইত্যাদি, ঠিক আছে। 3 নম্বর নেমে বলছে যে আদ্য অ এর পরে খ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ সাধারণত অকারের মতো হয়। অর্থাৎ আদ্য অ এর পরে যদি কি থাকে, যে ক যুগ ক এরকম থাকে আর কি, তখন কি হবে, সে অ উচ্চারণটাও ও হয়ে যাবে, অ উচ্চারণটা কি হয়ে যাবে, অ হয়ে যাবে। যেমন হচ্ছে কি অক্ষ, অক্ষ, লক্ষ, লক্ষ, পক্ষ, পক্ষ, ওরা পক্ষটা হবে না, অক্ক, লক্ষণ, রক্কা ইত্যাদি শব্দগুলোর যে প্রথমে ও থাকে, এই অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর নিয়মে কি বলছে, বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্যে আহ, অ অ ও অকারান্ত রূপে উচ্চারিত হয়। অর্থাৎ বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের কি এই অটা ও হয়, এই অটা কি হয়, অটা অকারান্ত হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো পথচারী, পথচারী এই যেখানে অ আছে, এই অটা কি ও হয়ে গেছে, যে পথচারী হয়ে গেছে, পথচারী, ঠিক আছে। বনবাসী, বনবাসী বা বনবাসী, বনবাসী এরকম হবে, বনু, বনুবাসী, বনবাসী। রণতুর্য, রণতুর্য, এই যে রনু, রনু, এই যে রর পরে একটা আকার উকার হয়ে গেছে, রণতুর্য, রণতুর্য, এরা আবার এই যে জ্বর মধ্যে এরকম হয়েছে, ঠিক আছে। শব্দান্তে যুক্ত বর্ণ থাকলে অন্তিম অকারের মতো উচ্চারিত হয়। অর্থাৎ শব্দান্তে, শব্দের অন্তে যদি যুক্ত বর্ণ থাকে, তাহলে অন্তিম অন্তিম মানে কি, শেষের যে অটা থাকবে সেই অটা কি হয়ে যাবে, অকারের মতো হয়ে যাবে। যেমন দেখো এই যে শক্ত, শক্ত, অর্থাৎ এই শব্দের শেষে কি আছে, একটা যুক্ত বর্ণ আছে না, আছে, এবং সেই যুক্ত বর্ণের অন্তিম যে অ আছে, শেষে যে কি আছে, শেষে একটা ত আছে, অন্তিম অ আছে, এই অটা কি হয়ে যাবে, অকার হয়ে যাবে, শক্ত। আচ্ছা, এটা এরকম হয় না, এই যে এই শক্ত বানানটা কিরকম, তালবস্য ক ত, শক্ত, ঠিক আছে না। তো এই যে শব্দের শেষে কি আছে, একটা কি আছে শব্দের শেষে, অন্তিম অ, এখানে একটা অ আছে, এটা কি ত যোগ অ, এই যে ত যোগ অ, এই ত যোগ অ আছে না, এই অটা কি এ অ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই যে শক্ত, ঠিক আছে, কর্ম, প্রাপ্ত ইত্যাদি, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের উচ্চারণের 10টা, উচ্চারণের 5টা নিয়ম, ঠিক আছে। এখন আমরা দেখবো উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ দেখবো। অর্থাৎ শুদ্ধ উচ্চারণের এখানে আমাদের 8টা শব্দ আছে, সেই 8টা শব্দ থেকে আমাকে 5টা শব্দ পরীক্ষা আনসার করতে হবে, কিন্তু আমরা এখানে 8টা শব্দ দেখাবো। তোমরা সবগুলো শব্দই দেখো। প্রথমে বলছে যে ঐক্য, দেখো ঐক্য শব্দের আমরা একটু আগেও পড়লাম যে এই ঐক্যর মধ্যে এই যে এই দীর্ঘ ই থাকে, এই ওইটাকে কি হয়, ওইটা থাকলে এরকম ওই হয়, ঠিক আছে, এই যে ওই হয়ে যায়, ওই ঐক্য ওই হয়ে গেছে। আর এখানে যে জফলা আছে, জফলাটা কি দ্বিত্ব হবে, জফলার জন্য এই ব্যঞ্জনটা কি হবে, দ্বিত্ব হবে, তাহলে কি হবে, ওই ক, ক আর এক ক, জফলতা দ্বিত্ব হবেই, তার পাশাপাশি কি হবে, শেষের যে কি আছে, যেমন একটু মাত্র যে বললাম, শেষের যে অ আছে, শেষের অটা কি হবে, শেষের অটা ও হবে। এই জন্যই দেখো ওই ক, ক পরে আবার ও হবে, খুব সহজ, এই যে ঐক্য, ঠিক আছে। কবিতা, দেখো কবিতা শব্দের বানানের মধ্যে প্রথমে কি আছে, একটা অধ্বনি আছে না, অধ্বনি, আমরা পড়লাম এই শব্দের শুরুতে অধ্বনি, তাহলে সেটা কি হয়ে যায়, এটা অ হয়ে যায়, তাহলে কবিতা, 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 এই যে কবিতা, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো দক্ষ, দক্ষ শব্দের বানানে এনে আবার অ আছে, অ আছে কি না, আছে, প্রথম অ থাকলে প্রথমে অটা কি হবে, ও হবে, দুঃখ, এরকম দুঃখ, দুঃখ, বাস হয়ে গেল। বিজ্ঞান, বিজ্ঞান শব্দের বানানটা আমরা একটু আগে দেখলাম, বিজ্ঞান শব্দের বানানটা একটু জটিল আছে, একটু ভালো করে খেয়াল করবে। বিজ্ঞান শব্দের বানানটার মধ্যে প্রথমে বি থাকবে, ঠিক আছে, বি, পরে হচ্ছে এখানে গ, এবং গ জফলা দন্তান্ন এনে আবার একটা চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞান।
পরে দেখো ব্যতীত, ব্যতীত শব্দের প্রথমে যে জফলা আছে আমরা ওইটাকে বললাম, প্রথম জফলাটা কি হয়ে যায়, একার হয়ে যায়, তাহলে এরকম হয়ে যাবে ব্যতীত, ব্যতীত। আর লাস্টে তো ওটা কি আছে, অ আছে, তাহলে ও হয়ে যাবে ব্যতীত। মর্যাদা, মর্যাদা দেখো মর্যাদা শব্দের প্রথমে কি আছে, প্রথমে একটা অ ধ্বনি আছে, আছে কি না, প্রথমে অ ধ্বনি আছে, আমরা বললাম না প্রথমে অ ধ্বনি, তাহলে সেটা কি হয়ে যাবে, অ হয়ে যাবে না, তাহলে এরকম হয় না, মোর জাদা, মোর জাদা, ঠিক আছে, মর্যাদা হয়ে গেল। সৃজনশীল, সৃজনশীল, এই যে এখানে দেখো এই জর মধ্যে কি আছে, একটা অ আছে, এই অটা কি হয়ে যাবে, অ হয়ে যাবে, তাহলে এরকম হয় কিনা, সৃজন, সৃজনশীল, সৃজনশীল, ঠিক আছে। হিংস্র, হিংস্র একটা জটিল বানান, এই বানানটা দেখো, হিংস্র বানানের উচ্চারণটা হচ্ছে এরকম, হিংস্র, 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 ঠিক আছে। তো এ হচ্ছে আমাদের শুদ্ধ উচ্চারণ। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নং প্রশ্নে যাব। 2 নং প্রশ্নের মধ্যে কি বলা আছে, 2 নং প্রশ্নে বলা আছে যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, ঠিক আছে। অর্থাৎ বাংলা একাডেমি থেকে প্রণীত যে বাংলা বানানের নিয়ম আছে সেখান থেকে 5টা বানানের নিয়ম লিখতে হবে উদাহরণ সহ, ঠিক আছে। ওকে, প্রথমে বলা হয়েছে যে যেসব শব্দের হ্রস্বই দীর্ঘই বা হ্রস্ব ও দীর্ঘকার উভয় শব্দের শুদ্ধ, কেবল শব্দের হ্রস্বই বা দীর্ঘকার এবং কার চিহ্ন হ্রস্বই হবে সেসব শব্দে এরকম হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যেসব শব্দের হ্রস্বই দীর্ঘই বা হ্রস্ব ও দীর্ঘ উভয় শুদ্ধ, ঠিক আছে, এগুলো শুদ্ধ থাকবে, কেবল সেসব শব্দের সঙ্গেই আমরা এগুলোর কার চিহ্ন যেগুলো আছে সেই কার চিহ্নগুলো ইউজ করতে পারবো। যেমন হ্রস্বই ক্ষেত্রে এই চিহ্ন ইউজ করবো আর দীর্ঘই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ইউজ করবো, ঠিক আছে। কখন আমরা কাজটা করবো, যখন এগুলো কি উভয় শুদ্ধ থাকবে, ঠিক আছে। আমরা এখানে উদাহরণ দেখি, যে পল্লী, এই যে রস্যই, ধরণী রস্যই, এই যে দেখো শ্রেণী রস্যই, রচনাবলী রস্যই, ঠিক আছে। ওকে, তো আমরা পরবর্তী 2 নম্বর নিয়মটা দেখি। ওকে, তো 2 নম্বর নিয়মে বলা হয়েছে র্যাফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, অর্থাৎ র্যাফের পর কি হবে, ব্যঞ্জন বর্ণটা দ্বিত্ব হবে না। র্যাফের পর এই যে এখানে র্যাফ আসছে অর্জন, ঠিক আছে, অর্জন, এই যে র্যাফ আসছে, এই র্যাফের পর যে ব্যঞ্জন বর্ণটা আছে অর্থাৎ বর্গের যে আছে সেই বর্গের জোড়াটা কি হবে না, দ্বিত্ব হবে না, বরং র্যাফের উচ্চারণটা হবে অর্জন, ঠিক আছে। কর্ম, কার্য, সূর্য ইত্যাদি এরকম। 3 নম্বর নিয়মে দেখো বলছে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘর পরে থাকলে পূর্বপদে অন্তঃস্থিত ময়ের স্থানে অনুসার হয়। আমরা আগেও দেখলাম যে সন্ধির ক্ষেত্রে কি হয়, পূর্বপদে যদি ম থাকে সেই মটা কি হয়ে যাবে, অনুসার হয়ে যাবে, মটা অনুসার হয়ে যাবে। উদাহরণ দেখো, দেখে বলছে অহংকার, সন্ধির ক্ষেত্রে শুধু এই এই যে মটা আছে এই মটা আমরা কি দিয়ে দিব, মটা তুলে আমরা অনুসার দিব, ঠিক আছে, অহংকার হয়ে যাবে। সমগীত, সমগীতের এই মটার পরিবর্তে আমাদের কি হবে, অনুসার হবে, তাহলেও কি হবে, সঙ্গীত, সমগীত প্লাস গীত সঙ্গীত, ঠিক আছে। আচ্ছা, আহ পরবর্তী নিয়মটা আমরা দেখি। 4 নম্বর নিয়মে বলা হয়েছে যে শব্দের শেষে বিসর্গ থাকবে না, শব্দের শেষে কখনো বিসর্গ থাকবে না, শব্দের শেষে কি থাকবে না, বিসর্গ থাকবে না, শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন হচ্ছে কি কার্যত, প্রথমত, প্রধানত, এই সকল শব্দের প্রায়শই মূলত এই সকল শব্দের শেষে বিসর্গ হয় না, অর্থাৎ এরকম হবে না আর কি, কার্যতর পরে এখানে একটা বিসর্গ, এখানে একটা বিসর্গ, এখানে একটা বিসর্গ, এরকম বিসর্গ হবে না, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, শব্দের শেষে কার্যত বিসর্গ, বিসর্গ হয় না বা বিসর্গ হয় না। ওকে, 5 নম্বর নিয়মে বলা হয়েছে যে সকল তৎসম সকল অতৎসম, অর্থাৎ তৎসম শব্দ নয় এমন শব্দ, সকল তৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল হ্রস্বই দীর্ঘই এবং এদের কার চিহ্ন হ্রস্ব দীর্ঘইকার ব্যবহৃত হবে। অর্থাৎ অতৎসম শব্দ মানে কি, দেশি, বিদেশি, এই সকল শব্দের তদ্ভব শব্দ, এই সকল শব্দের শেষে মিশ্র শব্দে কেবল হ্রস্বই দীর্ঘই এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন দেখো আরবি, আরবি এখানে কি কার চিহ্ন ব্যবহার করা হয়েছে, আসামি কার চিহ্ন, ইংরেজি কার চিহ্ন, বাঙালি কার চিহ্ন, সরকারি কার চিহ্ন, চুন কার চিহ্ন, ঠিক আছে, এখানে কার চিহ্নগুলো ব্যবহার করা হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা কি শুদ্ধ বানান দেখব, ঠিক আছে, শুদ্ধ বানান, শুদ্ধ বানান, ঠিক আছে। আমরা আবার কি দেখবো, শুদ্ধ বানান দেখব। দেখো বলা হয়েছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো, যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো।
তো আমরা এখানে শুদ্ধ বানানগুলো দেখবো, ঠিক আছে। তো চলো, প্রথমে বলা হয়েছে যে মুমূর্য, খুব গুরুত্বপূর্ণ একটা বানান মুমূর্য। এই বানানটা প্রায় প্রত্যেকগুলো পরীক্ষার মধ্যে আসে এবং এ পর্যন্ত না হলে অনেকগুলো চাকরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসে এবং তোমাদের তো বোর্ড পরীক্ষাতেও অনেকবার আসছে। দেখো মুমূর্য বানানটা তোমরা খুব সহজে মনে রাখবে। এই বানানটার মধ্যে কি হয় যে প্রথমে হচ্ছে রুস্যকার, পরে দীর্ঘকার, পরে আবার রুস্যকার, এরকম। প্রথমে রুস্যকার, ঠিক আছে, পরে হচ্ছে কি দীর্ঘকার, ঠিক আছে, পরে হচ্ছে কি আবার রুস্যকার, এবং শেষে কি আছে একটা র্যাফ আছে। মুমূর্জু, মুমূর্জু, টেকনিক্যালি একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো অপরাহ্ন। অপরাহ্ন শব্দের মধ্যে অপরাহ্ন শব্দের বানানটা কিরকম হয়? অপরাহ্ন, এই অপরাহ্ন শব্দের বানানটার মধ্যে এই যে এখানে কি আছে, এখানে আছে মূর্ধন্য, এটা মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। যেমন এরকম হবে অ প রা ন, এরকম হবে, ঠিক আছে। এই চিহ্নটা হবে না। আচ্ছা, পরে দেখো বলছে গীতাঞ্জলি। দেখো গীতাঞ্জলি বানানের মধ্যে, গীতার মধ্যে ঋষি দীর্ঘইকার, ঠিক আছে, গীতার মধ্যে দীর্ঘইকার, কিন্তু এই এই জলে লর মধ্যে কি হবে না, লর মধ্যে দীর্ঘইকার হবে না, সেটা কি হবে, হ্রস্বইকার হবে। লর মধ্যে কি হবে, হ্রস্বইকার হবে। দেখ আমরা এই বানানটা দেখি, লর মধ্যে কি হবে, হ্রস্বইকার হবে। গীতাঞ্জলি, এরকম শুদ্ধ বানানটা হচ্ছে এরকম, তা অঞ্জলি, এই যে লি, অর্থাৎ লর মধ্যে হবে ঋষিকার আর গর মধ্যে হবে কি দীর্ঘ ইকার। এই হচ্ছে গীতাঞ্জলি বানান, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী বানান দেখি আমরা। পরবর্তী বানান হচ্ছে কি ধন্যতা। ধন্যতা শব্দের বানানটা ভুল, কারণ ধন্যতা বলতে বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে কোনো শব্দ নেই, বুঝছো। এটা হইতে পারে কি দীনতা অথবা দৈন্য। তুমি চাইলে লিখতে পারো কি দীনতা অথবা দৈন্য। দৈন্যতা শব্দটা ভুল, তুমি চাইলে লিখতে পারো কি দীনতা, চাইলে লিখতে পারো দীনতা অথবা দিন, দীনতা অথবা দিন, দীনতা অথবা দৈন্য, দীনতা অথবা দৈন্য। তুমি চাইলে এই দুইটা থেকে একটা লিখতে পারো, ঠিক আছে, দীনতা অথবা দৈন্য। আচ্ছা, তো পরবর্তী শব্দ লাগবো ভালিঙ্কি। ভালিঙ্কি শব্দের বানানোর উচ্চারণটা হচ্ছে কি, প্রথমে ঋষিকার এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই যে শেষে যে আছে দীর্ঘইকার, সেই দীর্ঘইকারটা হবে না, বরং এটা কি হবে, ঋষিকার হবে, ভালিঙ্কি হয়ে যাবে। সন্ন্যাসী, সন্ন্যাসী শব্দটা হয়েছিল খুব শুদ্ধ, কিন্তু এখানে একটা বোল করা হয়েছে, এই বানানটা বোল আছে। সন্ন্যাসী বানানটা সঠিক উচ্চারণটা বানানটা হবে এরকম, সঠিক বানানটা হচ্ছে এরকম, সন্ন্যাসী, দন্তান্ন দন্তান্ন, পরে হচ্ছে জফলা আকার, পরে হচ্ছে দন্তান্ন দন্তাস্ব দীর্ঘই, সন্ন্যাসী, সন্ন্যাসী। সান্ত্বনা, সান্ত্বনা শব্দের মধ্যে তালবস্য হয় না, সান্ত্বনা শব্দের উচ্চারণ বানান হয় কি দন্তাস্ব দিয়ে, ঠিক আছে, তালবস্য দিয়ে হয় না সান্ত্বনা, তালবস্য দিয়ে সান্ত্বনা হয় না, সান্ত্বনা হয় কি দিয়ে, দন্তস্ব দিয়ে। সান্ত্বনা বানানটা হবে এরকম, শান্তনা, সান্ত্বনা, ঠিক আছে। সান্ত্বনা শব্দটা হবে দন্তা স আকার, দন্তান্ন যুক্ত, পরে আবার ব, পরে আকার ন, ঠিক আছে, শান্ত না। ওকে, পরবর্তী বানান হচ্ছে কি স্টেডিয়াম। দেখো স্টেডিয়াম শব্দের বানানের মধ্যে কি হবে না, মূর্ধন্য ষ হবে না। এটা ইংরেজি শব্দের মধ্যে মূর্ধন্য ষ হয় না, এটা দন্তাস হয়, তাহলে এরকম হবে স্টেডিয়াম, 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 ঠিক আছে, স্টেডিয়াম বানানটা এরকম হবে, স্টেডিয়াম। আচ্ছা, এই ছিল আমাদের বানান। এবার আমরা 3 নং প্রশ্নে যাব। 3 নং প্রশ্নে বলা হয়েছে যে সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো, ঠিক আছে। আমাকে এই পাঠে বলা হয়েছে সর্বনাম পদ কাকে বলে এবং সর্বনাম পদের শ্রেণী বিভাগ, অর্থাৎ তাদের যে বিভাগ আছে বা ভাগ আছে, সেই ভাগটাকে আলোচনা করতে হবে। তো আমরা দেখি, প্রথমে বলা হচ্ছে আমাদের সর্বনাম বিশ্বাসের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে, ঠিক তেমনি বিশেষের পরিবর্তে যে শব্দ বা পদ বসে তাকে আমরা কি বলি, সর্বনাম পদ বলি। সর্বনাম বহুলাংশে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে, বিশেষ্যের মতো কারক বা বচন ভেদে তার রূপেরও ভিন্নতা দেখা যায়। সর্বনামকে সাধারণত নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে। এখন আমরা কেন সর্বনামের শ্রেণী বিভাগ দেখব। প্রথমত বলা হয়েছে কি সর্বনামের শ্রেণী বিভাগে, প্রথমত বলা হয়েছে সর্বনামের শ্রেণী বিভাগ ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম অর্থাৎ যে সর্বনাম দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় সেটা হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম। যে সর্বনাম কোনো ব্যক্তি
এই ব্যক্তিকে বোঝায় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে এই সর্বনাম বাক্যের ব্যাকরণিক পক্ষ বা পুরুষ, বক্তা, শ্রোতা বা অন্যান্য তিনটে হতে পারে। যেমন হচ্ছে কি আমি, তুমি, সে ইত্যাদি। এই যে এই সর্বনামগুলো আছে, এই সর্বনামগুলো কি ব্যক্তিবাচক। ঠিক আছে, আমি দ্বারা কোনো একটা ব্যক্তিকে বোঝাই, তুমি দ্বারাও একটা ব্যক্তিকে বোঝাই এবং সে দ্বারাও কোনো একটা ব্যক্তিকে বোঝাই। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখি আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম অর্থাৎ কর্তা যখন নিজেই কোনো কাজ করছে এই ভাবটিকে জোর দিয়ে বোঝানোর জন্য আত্মবাচক সর্বনাম বিষয়টি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তি যখন নিজেই কাজটি করে থাকে এবং বরং নিজে কাজটি করে এই ভাবটিকে সে জোর দিয়ে প্রকাশ করবে। ঠিক আছে, বা জোর দিয়ে বুঝাবে, এরকম বুঝালে আমরা কি বলি, সেটা কি হয়, আত্মবাচক সর্বনাম হয়। যেমন হচ্ছে কি আমি নিজে বইটি পড়ছি, দেখো আমি নিজে পড়ছি, আমি পড়তেছি, তাহলে কি আমি নিজে পড়তেছি বলে কি জোর দিচ্ছি বাক্যটার মধ্যে, সেটা নিজ হচ্ছে কি নিজ, স্বয়ং, এগুলো হচ্ছে কি আত্মবাচক সর্বনাম। পরবর্তীতে দেখো বলছে যে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম খুব সহজ বিষয়। নির্দেশক সর্বনাম মানে হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করা। ঠিক আছে, কোনো কিছুকে নির্দেশ করা, অর্থাৎ এই ধরনের সর্বনাম বক্তার কাছে কোনো কিছু বক্তার কাছে কোনো কিছুর নৈকট্য, দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ কোনো কিছুর নৈকট্য বা কাছে, দূরে ইত্যাদি নির্দেশ করে, তাকে বলা হয় কি নির্দেশক সর্বনাম। ঠিক আছে, যেমন হচ্ছে এ, এরা, উনি, সে, এগুলো হচ্ছে কি নির্দেশক সর্বনাম, কোনো কিছুকে নির্দেশ করে। ওকে, অনির্দিষ্ট সর্বনাম কি অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট কাউকে বা কোনো বস্তুকে বোঝাতে অনির্দিষ্ট সর্বনাম ব্যবহৃত হয়। ঠিক আছে, অনির্দিষ্ট কাউকে, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো কিছু বোঝাইতে কি হয়, অনির্দিষ্ট সর্বনাম বসে। যেমন হচ্ছে কি কেউ বোধহয় এসেছিল, কেউ বোধহয় এসেছিল, এখানে কে এসেছিল সেটাকে নির্দিষ্ট আছে নাই, তাই আমরা বলতে পারি কি কেউ, এই কথাটা হচ্ছে কি একটা অনির্দিষ্ট সর্বনাম, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট নয়। এখানে কোনো ব্যক্তি, কোন ব্যক্তি এখানে এসেছিল সেটার কোনো নির্দিষ্ট নাই, সেটা হচ্ছে কি অনির্দিষ্ট সর্বনাম। পরবর্তীতে হচ্ছে কি প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম, ঠিক আছে, অর্থাৎ যে সর্বনাম দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্ন বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্ন বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন হচ্ছে কি এটা কার বই, দেখো এটা কার বই, এই বাক্যটা কি একটা প্রশ্নবোধক বাক্য। এখানে কার যে আছে, এই কারটা হচ্ছে কি একটা প্রশ্নবোধক বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে বলতে পারি আমরা এই কার দ্বারা কি একটা প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে, তাহলে এই কারটা হচ্ছে কি প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে শব্দটা আছে, পরবর্তী যে আমাদের অংশটা পাঠটা সেটা হচ্ছে কি সংযোগবাচক সর্বনাম। সংযোগবাচক সর্বনাম, আচ্ছা, এই ধরনের সর্বনাম দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়। সংযোগবাচক সর্বনাম কি করে, দুটা বাক্যের মধ্যে সংযোগ ঘটায়। ঠিক আছে, যেমন হচ্ছে কি আমি বলি কি জীবনটা এভাবে ধ্বংস করো না, কলেজে গিয়ে দেখি সে যে পরীক্ষা শুরু হয়ে গেছে, কলেজে গিয়ে দেখি যে পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখো সংযোগবাচক, এই ধরনের সর্বনাম দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটাবে, দুটা বাক্যের মধ্যে কি ঘটাবে, সংযোগ ঘটাবে। যেমন দেখো আমি বলি জীবনটা এভাবে ধ্বংস করো না, এই যে কি শব্দটা দ্বারা কি হয়েছে, এই দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি সংযোগবাচক সর্বনাম। কলেজে গিয়ে দেখি, কলেজে গিয়ে দেখি, এখানে হচ্ছে একটা বাক্য। ঠিক আছে, এখানে আছে একটা বাক্য এবং পরীক্ষা শুরু হয়ে গেছে একটা বাক্য, এই দুইটা বাক্যকে কি করছে, এই যে শব্দটা কি করছে, যুক্ত করছে, তাহলে এটা কি সংযোগবাচক সর্বনাম। ঠিক আছে, আমরা পরবর্তী 7 নঙ্গে দেখি সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে, সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে, পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যাংশের সংযোগ ঘটায় তাকে সাপেক্ষ সর্বনাম বলে। অর্থাৎ পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যের সংযোগ ঘটায় তাকে কি বলা হয়, সাপেক্ষ সর্বনাম। যেমন হচ্ছে কি যত চাও তত লও, এই যত 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 তত যদি তদি যখন তখন, এগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে, ব্যতিহার সর্বনাম, যে সর্বনাম দুপক্ষের সংযোগ বা পারস্পরিক নির্ভরতা বোঝায় তাকে ব্যতিহার সর্বনাম বলে। যেমন কি আমরা নিজেরা বাড়িটা মেরামত করে ফেললাম। ঠিক আছে, সকলবাচক সর্বনাম, যে ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝায়, যেমন সবাই বই পড়ছে, এগুলো হচ্ছে সকলবাচক সর্বনাম, যেগুলো দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা সবাইকে বোঝায়, বহু বচন যেটাকে বোঝায় আর কি, সেটা হচ্ছে কি সকলবাচক সর্বনাম। এবং লাস্ট যে প্রকারটা আছে সর্বনাম 10 প্রকারের মধ্যে, সেটা হচ্ছে কি অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনাম অর্থাৎ নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে কি বলা হয়, অন্যবাচক সর্বনাম। অর্থাৎ নিজ ভিন্ন, অর্থাৎ নিজ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে যে সর্বনাম দ্বারা বোঝায় তাকে বলা হয় কি অন্যবাচক সর্বনাম। যেমন হচ্ছে কি অন্যে পারলে তুমি পারবে না কেন, এখানে অন্য বলতে কি নিজ ছাড়া অন্য কাউকে বুঝাইছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কি অন্যবাচক সর্বনাম। তো এই ছিল আমাদের সর্বনাম পদের প্রকারভেদ।
এখন আমরা দেখব কি যে নিম্নলিখিত যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। আমাকে এখান থেকে এই 8টা বাক্য থেকে যে কোনো 5টা বাক্যের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা দেখি কি বলছে। প্রথমে বলছে কি পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। দেখো এই পহেলা বৈশাখ একটা উৎসবের নাম, নাম কি না বলো? নাম হলে কি হয়? বিশেষ্য পদ। তাহলে আমরা বলতে পারি এই পহেলা বৈশাখ কি? এই পহেলা বৈশাখ কি একটা বিশেষ্য পদ। পহেলা বৈশাখ কি একটা বিশেষ্য পদ। পহেলা বৈশাখ কি একটা বিশেষ্য পদ, ঠিক আছে? পয়লা বৈশাখ একটি বিশেষ্য পদ, বিশেষ্য পদ। ওকে, পরবর্তী দেখো মোদের গর্ব মোদের আশা হামরি বাংলা ভাষা। এখানে মোদের, দেখো মোদের বলতে কিন্তু আমাদেরকে বোঝাইতেছে, ঠিক আছে না? মোদের মানে আমাদের, তাহলে আমাদের কি এটা একটা সর্বনাম পদ, ঠিক আছে? মোদের গর্ব মোদের আশা হামরি বাংলা ভাষাটা মানে হচ্ছে এটা সর্বনাম পদ। এখানে কি মোদের একটি সর্বনাম, সর্বনাম পদ, মোদের একটি কি সর্বনাম পদ। ওকে, আজ নয় কাল সে আসবেই, আজ নয় কাল সে আসবেই। দেখো আমরা বলেছিলাম যোজক মানে কি? যোজক মানে হচ্ছে কি দুইটা পদ, দুইটা বাক্য, দুইটা শব্দের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন। তাহলে এখানে দেখো একটা, এখানে কি একটা বিয়োজন ভাব বোঝাচ্ছে কিনা বলো? আজ নয় কাল, বিয়োজন, একটা বিয়োজন ভাব বোঝাচ্ছে, তাই আমরা বলতে পারি কি এই নয়টা হচ্ছে কি একটা যোজক শব্দ। কি শব্দ? যোজক শব্দ। ওকে, তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। দেখো তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। অমৃত মানে কি একটা গুণ বোঝাচ্ছে এখানে, পিঠার গুণ, ঠিক আছে? পিঠা হচ্ছে বিশেষ্য, আর ওই পিঠার গুণকেই এখানে অমৃত বলা হয়েছে। তাহলে বলতে পারি কি মায়ের হাতের পিঠা হচ্ছে কি অমৃত। তাহলে এটাকে একটা বিশেষণ, মানে কোনো একটা গুণ, বিশেষণ। এটা কি একটা কোনো কিছুর গুণ, বিশেষণ, ঠিক আছে? বিশেষণ, ঠিক আছে, এটা একটা গুণ। ওকে, পরবর্তীতে বলছে কি যে হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। দেখো লাফিয়ে নামছে, ঠিক আছে? লাফিয়ে, এই লাফিয়ে কথাটা কি? লাফিয়ে কথাটা একটা ক্রিয়া, মানে কাজ। লাফিয়ে নামা একটা কাজ না, সেটা হচ্ছে কি ক্রিয়া। আমরা ক্রিয়া লিখবো শুধু, ঠিক আছে? ক্রিয়া। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি বাহ চমৎকার একটা গল্প লিখেছে। বাহ চমৎকার একটা গল্প লিখেছে। এই যে বাহ, আমরা আগেও বলছি যে এই যে আবেগ শব্দগুলো আছে সেগুলো নির্দেশ করা খুব সহজ। আমরা আবেগ চিহ্ন দিয়েও বুঝতে পারি, অথবা যে শব্দ দ্বারা কোনো আবেগ বোঝায় সেটা হচ্ছে কি আবেগ শব্দ। তাহলে এটা কি শব্দ? আবেগ শব্দ, আবেগ শব্দ, ঠিক আছে? ওকে, শুভ সমুজ্জ্বল এ তাজমহল। এই যে শুভ সমুজ্জ্বল এ তাজমহল, তাজমহল কি একটা একটা জায়গার নাম, বা একটা একটা বিল্ডিং এর নাম, ঠিক আছে? বা একটা একটা কোনো কিছু নাম, ঠিক আছে না? বা একটা হচ্ছে তোমার একটা মন্দির বা মন্ত্রীর নাম, ঠিক আছে? তো তাজমহল, তাজমহল কি এটা বিশেষ্য, কোনো কিছু একটা নাম, ঠিক আছে না? বিল্ডিং এর নাম একটা, ঠিক আছে? রাজপ্রাসাদের নাম, তাহলে এটা কি এটা একটা বিশেষ্য। তাজমহল কি বিশেষ্য, ঠিক আছে? ওকে, আর লাস্ট প্রশ্ন বলা হয়েছে যে সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল, সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়া, দেওয়া একটা কাজ, ঠিক আছে না? আগুন জ্বালিয়ে দেওয়া একটা কাজ না? তো এটা হচ্ছে ক্রিয়া, নির্দিষ্ট করে বলতে গেলে এটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? তো এই ছিল আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখন হচ্ছে আমরা নির্মিতি অংশে যাব, ঠিক আছে? তো নির্মিতি অংশে আমাদের 3 নঙে বলা হয়েছে কি যে আমাদের যে কোনো 15টা শব্দ থেকে যে কোনো 10টা শব্দের পারিভাষিক শব্দ লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা সবগুলো শব্দের পারিভাষিক শব্দ দেখব। এখানে আমরা চাইলে পারিভাষিক শব্দের অথবা দিয়ে আমরা কি অনুবাদ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা পারিভাষিক শব্দটা দেখি। প্রথমে বলছে কি প্রিপেড। প্রিপেড মানে কি আগাম প্রদত্ত, মানে কি পূর্বেই দিয়ে দেওয়া, ঠিক আছে? প্রিপেড মানে কি পূর্বে দিয়ে দেওয়া, অর্থাৎ কি আগাম প্রদত্ত। হাইজিন, হাইজিন মানে কি স্বাস্থ্যবিদ্যা বা স্বাস্থ্যবিধি। হাইজিন মানে কি স্বাস্থ্যবিদ্যা বা স্বাস্থ্যবিধি, ঠিক আছে? আচ্ছা, পরে হচ্ছে কি যে এমবার্গো। এমবার্গো হচ্ছে কি নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা বা রোগ, অর্থাৎ বাধা দেওয়া, ঠিক আছে? এমবার্গো মানে কি বাধা দেওয়া বা নিষেধাজ্ঞা। আচ্ছা, ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে হচ্ছে কি অভিশংসন, অভিশংসন, ঠিক আছে? বা দেশচ্যুত করা, অভিশংসন করা আর কি, এটা হচ্ছে কি ইমপিচমেন্ট। লিজেন্ড, লিজেন্ড মানে হচ্ছে কি কিংবদন্তি। লিজেন্ড মানে কি জনশ্রুতি বা কিংবদন্তি, ঠিক আছে? ভ্যালিডিটি, ভ্যালিডিটি মানে কি বৈধতা। ভ্যালিডিটি মানে কি বৈধতা, ঠিক আছে? ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা। বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন চরিত বা জীবন বৃত্তান্ত, ঠিক আছে? এটা জীবন চরিত বলা লাগবে, যে বায়োগ্রাফি জীবন চরিত। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি নীতি বা প্রধান, ঠিক আছে? নিউট্রিশন মানে কি, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। নিউট্রিশনের পারিভাষিক শব্দ কি পুষ্টি। অর্থ মানে কি, অর্থ মানে হচ্ছে কি পথ। অর্থ মানে কি পথ। পরে হচ্ছে কি ডায়ালেক্ট মানে কি, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, ঠিক আছে? ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা।
অথ মানে শপথ বা পথ আর কি, পথ বা শপথ, ঠিক আছে। আর ডায়ালেক্ট মানে কি উপভাষা, ডায়ালেক্ট উপভাষা। ওয়ার ক্রিমিনাল মানে কি, ওয়ার মানে কি যুদ্ধ, ক্রিমিনাল মানে কি অপরাধী, তাহলে ওয়ার ক্রিমিনাল মানে কি যুদ্ধ অপরাধী, অর্থাৎ যে ব্যক্তি যুদ্ধের অপরাধ করে। মিউজিয়াম, মিউজিয়াম মানে কি জাদুঘর, মিউজিয়াম মানে জাদুঘর, ঠিক আছে। ডুয়েল, ডুয়েল মানে হচ্ছে দৈত্য, ডুয়েল দৈত্য। আর আপ টু ডেট, আপ টু ডেট মানে হচ্ছে কি হালনাগাদ। তো এই ছিল আমাদের পারিভাষিক শব্দ। এখন হচ্ছে আমরা অনুবাদ দেখব। অনুবাদটা হচ্ছে কি পারিভাষিক শব্দের অথবা দিয়ে আমরা অনুবাদটা আনস করতে পারি, ঠিক আছে। তো আমাদের অনুবাদটাই বলা হয়েছে যে নিচে অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। মডার্ন সায়েন্স ইজ টিচিং আস দ্যাট নো ওয়ান ক্যান লিভ অ্যালোন। অর্থাৎ কি আধুনিক বিজ্ঞান আমাদের শেখাচ্ছে বা আধুনিক বিজ্ঞান আমাদের শেখায় যে কেউ একাকী বাস করতে পারে না। খুব সহজ, যে মডার্ন সায়েন্স ইজ টিচিং আস, আধুনিক বিজ্ঞান আমাদেরকে শেখাচ্ছে যে নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, অর্থাৎ কেউ একা বাস করতে পারে না, ঠিক আছে। কোঅপারেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিটুইন দ্য ফ্যামিলিজ ইজ এসেন্সিয়াল টু লাইফ অফ এ ম্যান। অর্থাৎ একজন ব্যক্তির জীবনে সে ব্যক্তিদের মধ্যে যোগাযোগ বা ব্যক্তিদের মধ্যে সহযোগিতা অথবা পরিবারের সাথে সহযোগিতাটা কি একজন ব্যক্তির জীবনে খুবই দরকারি বা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গ্রেটার কোঅপারেশন বিটুইন নেশন ইজ এসেন্সিয়াল ফর কন্টিনিউইং লাইফ অন আর্থ। অর্থাৎ কি বলছে, দেশের সাথে যে অতিরিক্ত সহযোগিতাপূর্ণ সম্পর্ক সেটা কি, অর্থাৎ পৃথিবীতে জীবনকে ইজ এসেন্সিয়াল ফর কন্টিনিউইং লাইফ অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে জীবনকে চালিয়ে নেওয়ার জন্য বা চলমান রাখার জন্য, পৃথিবীতে জীবনকে চলমান রাখার জন্য জাতিসমূহের মধ্যে বৃহত্তর সহযোগিতা আবশ্যক, ঠিক আছে। বৃহত্তর সহযোগিতা মানে কি গ্রেটার কোঅপারেশন, তাই বৃহত্তর সহযোগিতা ইজ বিটুইন নেশনস, অর্থাৎ জাতিগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা ইজ এসেন্সিয়াল দরকারি ফর কন্টিনিউইং লাইফ অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে জীবন চলমান করা রাখার জন্য, ঠিক আছে। ওকে, আমরা অনুবাদ পড়লাম। এবার আমরা কি দেখব 5 নং প্রশ্নে। 5 নং প্রশ্নে আমাদের আছে কি, মনে করো একটি বইমেলায় তোমার জীবনে স্মরণীয় হয়ে আছে, সেই বইমেলার কথা উল্লেখ করে একটি দিনলিপি লেখো। অর্থাৎ একটা বইমেলা তোমার জীবনে স্মরণীয় হয়ে আছে, সেই বইমেলাটাকে উল্লেখ করে একটি দিনলিপি লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি তারিখ দিব আমরা, আবার হচ্ছে বার, সময় ইত্যাদি দিব, দিয়ে আমরা দিনলিপি লিখবো। দিনলিপির সময় আমাকে অবশ্যই তারিখটা অবশ্যই দেওয়া লাগবে এবং সময়টাও দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, গত বছর বইমেলার স্মৃতি আমি কখনোই বলতে পারবো না। সকালের পড়ার টেবিল ছেড়ে কলেজে গেলাম, আমাদের বাংলা শিক্ষকের কাছে কয়েকটি বইয়ের নাম চাইলাম, বইমেলা থেকে যেগুলো কিনতে পারি তিনি আমাদেরকে আনন্দের সাথে তা লিখে দিলেন। সেগুলোর সঙ্গে আমার তালিকায় রাখা বইয়ের নাম স্যারকে দেখালাম, কোনগুলো প্রয়োজন নেই তিনি বললেন, আমি তা মেনে নিলাম। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে মেলায় যাওয়ার জন্য তৈরি হলাম। মাকে বললাম বই কেনার কথা, মা টাকা দিলেন, বললেন রাত 8টার আগে বাসায় ফিরতে। দিনলিপি রচনা করা হইতেছে, দিনের মতো দিনে সে কী কী কাজ করবে সে কাজগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। মাকে পর হচ্ছে টাকা দিলেন, পর হচ্ছে বাংলা একাডেমির আয়োজিত 21শে বইমেলা, বাংলা 21শে বইমেলা উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বিকেল 3:30 ভিড় ছিল না, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হলো না, ভিতরে ঢুকে গেলাম। প্রথমেই কিনলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, জানালা ইমাম 71-এর দিনগুলি। মেলায় তালিকায় সব বই পেলাম না। এরপর আমার প্রিয় লেখকের কাজী নজরুল ইসলামের কিছু বই কিনলাম। হঠাৎ দেখলাম আবদুল্লাহ আল সাইদ স্যার একটি স্টলে বসে আছেন, আমি তাকে সরাসরি দেখে সত্যি হতবাক হয়ে গেলাম। ছোটবেলা থেকে তিনি আমার প্রিয় ব্যক্তিত্ব, তাকে আজ বাস্তবে দেখে কথা বলে অটোগ্রাফ নিয়ে খুবই আনন্দিত হলাম। আর এই কারণেই এই বইমেলা আমার কাছে স্মরণীয় হয়ে আছে। অর্থাৎ তার কাছে তার প্রিয় লেখকের বায়োগ্রাফ বা অটোগ্রাফ এবং বাস্তবে সরাসরি দেখতে পাওয়া, কথা বলতে পারা, এই বিষয়গুলোর কারণে তার ওই বইমেলাটা কী আছে স্মরণীয় হয়ে আছে। তার নাম হচ্ছে কি ওমর ফারুক উদয়ন উচ্চ মাধ্যমিক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, পরবর্তী আমাদের অথবা দিয়ে কী আছে, অথবা দিয়ে আমাকে বলা হয়েছে যে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, ঠিক আছে। তো হচ্ছে তারিখ, প্রতিবেদনের নাম, প্রতিবেদকের নাম আসমা ফেরদৌস, প্রতিবেদনের শিরোনাম যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার, প্রতিবেদনের তারিখ এত, প্রতিবেদনের ঠিকানা এত, ঠিক আছে। আচ্ছা, তো যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার, ঠিক আছে। আচ্ছা, যুবশক্তি যে কোনো জাতির কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যুব সমাজের অবক্ষয় দেশের সকল সুখ শান্তি ও সুন্দর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে, পিছিয়ে দিচ্ছে সকল উন্নয়নের দ্বারা। অথচ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলে
যুব সমাজকে সুসংগঠিত করতে পারলে তারা জাতির তালিকা শক্তি হতে পারে। প্রশ্ন হলো, আজ কেন যুব সমাজে এমন অবক্ষয়? এর কারণ অনুসন্ধানের জন্য আমাদের খুব বেশি পর্যালোচনা করতে হবে। যুবকরা এ সমাজে শিক্ষিত ও অসচেতন অংশ। এরা সবাই কোনো না কোনো কাজের সাথে উপযুক্ত বা কাজের প্রত্যাশী, সুন্দর জীবনের হাতছানি তাদের সামনে, অথচ আমাদের দেশে শিক্ষিত জনশক্তি কাজের নতুন সুযোগ তৈরি হচ্ছে না, ফলে অনেকেই বেকার, তারা কম বেশি অনেকেই হতাশাগ্রস্ত, অতল গহ্বরে নিমজ্জিত, তাদের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। এরা হচ্ছে কি যুব সমাজের কারণ দেখানো, সেখানে হচ্ছে প্রতিকার দেখাবে। আবার একটু সচেতন হলে আমরা এই কারণগুলো চিহ্নিত করবো যা যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। যুব যুব সমাজের জন্য রাষ্ট্র কোনো নির্দিষ্ট দিক নির্দেশনার রূপরেখা এখন পর্যন্ত দিতে পারেনি। এটা হচ্ছে কি যুব সমাজের অবক্ষয়ের কারণ। যুব সমাজকে সুসংগঠিত করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কর্মসংস্থান পর্যাপ্ত পরিমাণে না থাকা, যুব সমাজকে বিভিন্ন রাজনৈতিক দল অনৈতিক পথে ঠেলে দিচ্ছে। যুবকদের সুন্দর ভবিষ্যৎ গড়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেওয়া হয়নি। যুবকদের মাঝে নৈতিক মূল্যবোধের বিকাশ ও চর্চার পরিবেশ সৃষ্টি হয়নি। বিজাতি সংস্কৃতি, কালো টাকার প্রভাব, দরিদ্রের এসব থেকে যুবকদেরকে দূরে ঠেলে রেখেছে। ঠিক আছে। তো পরবর্তীতে হচ্ছে কি এসব যুব সমাজের হতাশার কারণগুলো দূর করতে হবে। নৈতিক অবক্ষয় নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এই কাজ সম্ভব নয়। এজন্য দরকার সামাজিক আন্দোলন, দরকার জাতীয় চেতনা। বেসরকারি সংস্থাগুলো এ কাজে এগিয়ে আসতে হবে। উপায় বের করতে হবে কি করে যুব সমাজের অবক্ষয় রোধ করা যায়। সবার সমন্বিত প্রচেষ্টা থাকলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে। আসুন সবাই একত্র হই, উচ্চারণের সব যুব সমাজকে অবক্ষয় ঠেকানোর শপথনামা উদাহরণ সৃষ্টি করে, তাহলে যুব সমাজ থেকে নৈতিক অবক্ষয় রোধ করা যাবে। এজন্য পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাজ শুরু করতে হবে। নিবেদক আসমা ফেরদৌস, দ্বাদশ শ্রেণী, মানবিক শাখা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের 6 নং প্রশ্ন দেখব। 6 নং প্রশ্নে বলা হয়েছে যে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অভিজ্ঞতা জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। ঠিক আছে। ফ্রম নিজের জিমেল, পরে হচ্ছে যার কাছে পাঠাবো তার জিমেল, এগুলো পূরণ করার পরে সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি সেন্ড, অর্থাৎ সেন্ডটা তারিখটা এবং সময়টা। প্রিয় রাহেলা, আমার সালাম নিও, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি পেয়েছি, তুমি আমার কক্সবাজার ভ্রমণ সম্পর্কে জানতে চেয়েছো। ঠিক আছে। আমিও তোমাকে আমার ভ্রমণ সম্পর্কে জানাতে খুবই আগ্রহী। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন শহর। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় 414 কিলোমিটার। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত, যা কক্সবাজার শহর থেকে বদরমুকম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সমুদ্র সৈকতে প্রবেশ করতেই কানে বেশি আসে সাগরের উত্তাল গর্জন। সাগরের বুকে সূর্যোদয় ও সূর্যাস্তের যে মোহনীয় আবেগ, তা দেশি বিদেশি পর্যটকদের দুর্বার বেগে আকর্ষণ করে। বালুচরে অনেক সময় দেখা যায় লাল রঙের রাজকাঁকড়া। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে হোটেল, মোটেল, কটেজ ইত্যাদি। ঠিক আছে। পরে পর্যটনের জন্য রয়েছে ঝিনুক মার্কেট, বার্মিজ মার্কেট। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলোতে হলো লাভলি বিচ, সি ইন পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং বালিকা মাদ্রাসা পয়েন্ট ইত্যাদি। এখানে বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি জাওয়াল বাহন, সাগরে আছড়ে পড়ে বিশাল ঢেউ দেখা যায়। বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত চিত্ত বিনোদনের অন্যতম প্রাণ হিসেবে বিবেচিত হয়। এখানে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে স্পিড বোট, বিচ বাইক, ওয়াটার স্কুটার, আকাশে উড়ে বেড়ানোর জন্য প্যারাশুট ইত্যাদি। এছাড়াও বিশেষ দিনগুলোতে কনসার্ট ও খেলাধুলার ব্যবস্থা করা হয়ে থাকে। তুমি আমাদের দেশে আসলে অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের জন্য নিমন্ত্রণ রইল। তোমার বন্ধু আমিনুল হক। ঠিক আছে। তো আমাদের লাস্ট যে প্রশ্ন আছে সেটা আমরা দেখবো এখন। এটা বলছে, তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লেখো। ঠিক আছে। আচ্ছা, পৌরসভা মেয়রের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। তো দেখো বলছে যে তারিখ এত, বরাবর মেয়র, শিবগঞ্জ উপজেলা, পৌরসভা শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বিষয় হচ্ছে রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য আবেদন। ঠিক আছে। রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য আবেদন। ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে বিনীত নিবেদন এই যে আমরা শিবগঞ্জ পৌরসভা পৌর এলাকার অধিবাসী, নিয়মিত পরিষ্কার না করার কারণে শিবগঞ্জ শহরের রাস্তাঘাট এতটাই ময়লা আবর্জনায় পূর্ণ হয়ে পড়েছে যে তাকে রাস্তা বলে মানতেই কষ্ট হচ্ছে। অর্থাৎ রাস্তার দুর্দশা এখানে তুলে ধরতে হবে। এই নোংরা রাস্তায় নিয়মিত চলাচল করা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমাদের শহরে
বিভিন্ন জীবাণুবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অতএব মহোদয়ের সমীপে প্রার্থনা শিবগঞ্জ শহরে রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশে বাধিত করবেন। নিবেদক শিবগঞ্জ পৌরবাসীর পক্ষে নোমান, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।